বোর্ডের প্রিপারেশনটাই যদি কারো সলিড 100% হয়, যে যা দিবে তাই পারবো, 100%-এ 100%ই মার্ক আসবে, তার অ্যাডমিশন অটো ভালো হবে। অ্যাডমিশনে দেখা যায় যে অনেকেরই মানে ম্যাটেরিয়ালস গুছানো থাকে না। অনেক ম্যাথই আছে যে খালি ফর্মুলা পড়েই কিন্তু করা যায়। ফর্মুলা দেখবা, মুখস্থ করার ট্রাই করবা, দেন ওই ভিত্তিক যখন ম্যাথ দেখবা, তোমার আপনি দেখবা যে হয়ে যাইতেছে। অনেকেই ভয় পায় যে আচ্ছা একটা পরীক্ষা ভালো হবে বা খারাপ হইলে কি হবে। পরীক্ষা আসলে পরীক্ষাই, মানে এটাকে যান্ত্রিকভাবে ট্রিট করা বেটার। যে পরীক্ষা, আমি জানি এই ধরনের প্রশ্ন আসতে পারে, আসতে লিখে আসবো। এটা তো এই যে অনেকগুলো বছর আসছে, আরেকবার আসতে পারে, বা ওই বছর আসছিল আর তো আসে নাই, কিন্তু আবারও রিপিট তো হইতে পারে, তাই না? সো আমার মনে হয় যে প্রত্যেকটা টপিকেই হইতেছে তোমার একটা ভালো দখল রাখা উচিত। আমাদের সবারই আসলে লাইফে এক্সপিরিয়েন্স জিনিসটা খুবই জরুরি। আমাদের দেখা যায় কি অ্যাডমিশনের সময় বা যে কোনো জায়গায় আমাদের এক্সপিরিয়েন্স জিনিসটা খুবই পড়ালেখার পাশাপাশি সমান ভূমিকা পালন করতে পারে। একটা জব দিতে গেলে আমাদের দেখবা যে সিবিতে অনেক সময় এক্সপিরিয়েন্স চায়, সেম কোয়ালিফিকেশন দুজনের, যার এক্সপিরিয়েন্স যত বেশি তাকে নিয়ে নেয় কাজের জন্য। তো অ্যাডমিশনের জন্য বা আমাদের এইচএসসি বা এসএসসি লেভেলের পড়াশোনা বলো বা স্কুল কলেজ ভিত্তিক পড়াশোনাগুলোতে দেখা যায় আমরা ওই এক্সপিরিয়েন্সের সুযোগ পাই না। যেখানে আমাদের দেখা যায় একটা অ্যাডমিশন তুমি একবারই দেওয়ার সুযোগ পাবা, বুয়েটের অ্যাডমিশন বলো একবারই দেওয়ার সুযোগ পাবা, কোনো কোনো জায়গায় হয়তো দুইবার দিতে পারো। তো এই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্যই আমাদের স্মার্ট সহায়ক কর্তৃক আয়োজিত সিগময়েড পডকাস্টটি আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো আজকে আমাদের পডকাস্টের গেস্ট হিসাবে আছে গৌরবজিৎ বিশ্বাস। ও বুয়েটে 55তম হয়েছে, ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে এবং সৌরদ্দি মেডিকেলেও ও চান্স পেয়েছে। তো সবগুলোতে ওর পজিশন খুব ভালো ছিল। তো ও আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, ওর পুরো এইচএসসি লাইফটাকে কাভার করবে, প্লাস তোমাদের কিছু উপদেশ দেবে যে জিনিসগুলো করলে তোমাদের ভালো, আবার এমন উপদেশ দেবে যে জিনিসটা না করলে হয়তো ও আর ভালো করতে পারতো। যদিও ওর রেজাল্টটা অনেক যথেষ্ট ভালো, আর এর চেয়ে ভালোটা আসলে লাকের উপরে ডিপেন্ড করে, এর চেয়ে ভালো আসলে এটা মানে পরিশ্রম দিয়ে আর করা সম্ভব না, এরকম টাইপের আমার মনে হয়। তো আজকে আমরা এই পডকাস্টে আমাদের গেস্ট গৌরবজিৎ বিশ্বাস, তো ওর কাছ থেকে আমরা আজকে আমাদের ওর পুরো লাইফটা আজকে শুনবো। তো গৌরব, তোমার কাছে আসলে প্রথম এটা হলো যে আমাদের প্রশ্নগুলো আমরা এরকমভাবে সিলেক্ট করছি যাতে ওর পুরো লাইফটা আমরা অ্যাডমিশন থেকে জার্নি থেকে শুরু করে এইচএসসি এই পুরাটাই মোটামুটি একটা কাভার করব, যেহেতু আমাদের আজকের মেইন গোলটা আছে এসএসসির পরে এইচএসসিতে কীভাবে ও মানে কাজটা করা শুরু করছে, সেকেন্ড ইয়ার কীভাবে পার করছে, অ্যাডমিশন যাত্রাটা কীভাবে করছে, প্লাস কিছু রিলেভেন্ট আমরা সবসময় আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখি যে এই প্রশ্নগুলো থাকে, ওই জিনিসগুলো আজকে আমি ওর মুখ থেকে শুনবো। তো তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে এইটা একটু ভালো মতো তোমরা শুনবা, এবং কিছু কি পয়েন্ট থাকে সবারই হলো যে তোমাদের সাথে ওর কিছু কিছু জিনিস তোমাদের সাথে রিলেট করতে পারবা, যে ভাইয়া এই জিনিসটা ফেস করছে, আমরাও এই জিনিসটা ফেস করতে আছি। তো ভাইয়া যেরকম ওয়েতে সলভ করছে, তোমার কাছে যদি সেইটা মনে হয় যে হ্যাঁ আমিও এরকম ওয়েতে সলভ করতে পারবো, তো ওইটা একটু ফলো করে করার চেষ্টা করবা। তো আমাদের এসএসসির সিলেবাসটা আসলে তো মোটামুটি ন্যারো, আমি যতটা বুঝি যে 2-3 মাস পড়লেই হয়ে যায়, তাই না? আসলে সত্যি কথা বলতে, তো এসএসসির পরে যখন এইচএসসিতে যাই পড়ার স্টাইলই পাল্টায় যায়। যেমন আগে আমরা এসএসসির ক্ষেত্রে দেখা যায় যে বই প্রত্যেকটা লাইন পড়া যায় আসলে, কিন্তু এইচএসসির বই পড়তে একটু বুঝে শুনে পড়তে হয়, আবার অনেকগুলো বই লাগে। তো এই এসএসসি থেকে এইচএসসির যে যাত্রাটা তোমার কাছে শুরু হয়েছে, এটা কিভাবে শুরু করছিলা, বা এসএসসির পরে যে 3 মাস বন্ধ, এটা আসলে কিভাবে তুমি কাটাইছিলা, বা আগে থেকে কোনো প্ল্যান ছিল কিনা আমি নটরডেমে যে এইটা করব? তো একটু শুরুটা আমাদের সাথে একটু যদি শেয়ার করতে। আচ্ছা, আমাদের একটা হচ্ছে যে আমি সবসময় হইতেছে এই যে এখন তোমরা আমার অভিজ্ঞতা শুনতেছো, আমি এই সেম কাজটা করতাম। আমি হচ্ছে সিনিয়র ভাইদের নক দিতাম, আপুদের নক দিতাম যে এখন কি করা দরকার। তো তারপর তারা আমাকে কিছুটা গাইড করতেন যে আচ্ছা দেখো এই জিনিস করতে হবে। তা আমি ওইগুলো ফলো করার ট্রাই করতাম। আমাদের দেখা গেছে যে এসএসসির পরে প্রায় 3 মাসের মতো ব্রেক থাকে। তো শুরুতে আমি হচ্ছে প্রায় 1 মাসের মতো একটা ব্রেক নিয়েছিলাম। ওই টাইমে আমি কিছুই পড়ি নাই তেমন। দেন হঠাৎ মা বললো যে তোর ফ্রেন্ডরা হচ্ছে নটরডেমের জন্য প্রস্তুতি নিতেছে, তুই নিবি না? তো হ্যাঁ, আমি ভাবলাম যে হ্যাঁ সবাই নিতেছে, আমারও তো নেওয়া উচিত। তো আমি ছুটির প্রথম দিকে হচ্ছে ঢাকায় ছিলাম, পরে আমি বরিশাল গেছি। সেখানে আমি শাওন স্যারের কাছে ভর্তি হয়ে গেছিলাম নটরডেমের জন্য। আর এরপরে দেখা গেছে বরিশালের একটা কালচার আছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই টিচার লাগে। মানে দেখা যায় মানে কলেজটা হয়তো আরও দেরিতে শুরু হবে, সবাই অ্যাডভান্স থাকতে চায়। দেন আরও কিছু ইস্যুস আছে, হয়তো অনেক ক্ষেত্রে কলেজের ক্লাস হয় না বা অন্য কারণ আছে। তো সবাই মোটামুটি দেখা গেছে যে টিচারদের কাছে ভর্তি হয়ে গেছে। তো আমিও ভর্তি হয়ে যাইতেছিলাম।
আমার মা হচ্ছেন কলেজ শিক্ষক, তো মার মোটামুটি জানা আছে যে অমুক সাবজেক্ট অমুক ম্যাম ভালো পড়ান বা অমুক স্যার ভালো পড়ান। তো মা ট্রাই করছে অলওয়েজ যে বেস্ট হবে তার কাছে পড়ানোর। তো আমি হচ্ছে মোটামুটি কোচিং শুরু করে দিছিলাম। আর শুরুতে হচ্ছে আমি একদম এটা কি এইচএসসির কোচিং? এইচএসসি, আচ্ছা এইচএসসিরও আর কলেজ অ্যাডমিশনটাও হচ্ছে প্যারালালি আমি করতেছিলাম। আচ্ছা। তো শুরুর দিকে দেখা গেছে মানে এইচএসসির কোন বই পড়বো কি পড়বো এটা তো আমি বুঝি নাই। তো আমি হচ্ছে আমার এক দাদা আছেন, দীপু সরকার দাদা, উনি বরিশালে হচ্ছে যত মানুষ আছে হোপফুলি সবাই ওনাকে চেনে। উনি হইতেছেন অলিম্পিয়াড কেন্দ্রিক যে মানুষগুলো আছে তাদেরকে একসাথে করার ক্ষেত্রে মানে অনেক ভূমিকা পালন করছেন। আর ওনার বইগুলোও হয়তো অনেকে পড়ছো তোমরা অলিম্পিয়াডের জন্য। তো আমি হচ্ছে দাদাকে নক দিছি, দাদা বলছে যে তুমি হইতেছে উদ্ভাসের কনসেপ্ট বুক, তারপর কোশ্চেন ব্যাংক, তারপরে আরও কিছু গাইড, এগুলো হচ্ছে কালেক্ট করে রাখো। মানে পড়তে বলেন নাই, বলছে যে কালেক্ট করে রাখো। তো আমাদের ওই বছরই হইতেছে, আমি যেই বিল্ডিংয়ে থাকতাম বরিশালে, ওইখানে হচ্ছে ত্রয়ী মিত্র দি আছেন, উনি ওই বছরই বইটা চান্স পাইছিলেন। তো আমি হচ্ছে ওনার পুরো যে বইয়ের সেট ছিল, মানে মা গেছে, মা বলছে যে ও তো এরকম পড়ার জন্য পাগল হয়ে গেছে, ওর ওর জন্য তুমি মানে কি কি লাগবে দিয়ে দাও। তারপরে উনি বিশাল সব মানে বই খাতা সব দিয়ে দিছেন প্রায়। তো ওইখান থেকে হচ্ছে আমি মোটামুটি একটা আইডিয়া পাইছিলাম যে এই জিনিসগুলো আমাকে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো শুরুর দিকে মানে এইটা হচ্ছে আমার ক্ষেত্রে ভালো দিক ছিল যে আমি শুরু থেকে মোটামুটি জানতাম যে আমাকে এই জিনিসগুলো হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরকম করে আর কি ওর এটা হলো যে ও আগে থেকেই একটু টার্গেটেড ছিল, যে এমন না যে হঠাৎ করে শুরু করে ফেলছে। যাক, এটা ভালো। অনেকেই আমাদের দেখা যায় যে দিন 2-3 মাস ঘুরে ফিরে, এটা সমস্যা নেই, আমিও করছি, ঘুরছি ফিরছি। তো ওর ক্ষেত্রে কিন্তু জিনিসটা একদম শুরু থেকেই পলাই, মানে ভালো স্টুডেন্ট যাকে বলে সেরকমভাবেই আর কি শুরু হয়েছে, তাই না? তো একটা জিনিস হলো কি, যে আমাদের দেখা যায় যে এই যে এসএসসি থেকে যখন এইচএসসিতে উঠছি, যেমন আমার পার্সোনালি বলি, আমি যখন শুরুতে যখন স্টার্ট করছি, একটার পর একটা টিচার পাল্টাইতেছিলাম। মনে হইতেছিল যে এ ভালো পড়ায় না, আরেকটা টিচারের কাছে যাই, ও ভালো পড়ায় না, আরেকটা টিচারের কাছে যাই। তো এইরকম করতে করতে দেখা যায় যে 2-3 মাস হয়ে যায়। হ্যাঁ, এগুলো আবার হলো যে দেখা যায় কি প্রথম যার কাছে গেছিলাম, মানে তাকে তো আসলে আমরা শুনেই গেছি, এমন তো না আমরা না শুনে হ্যাঁ। গেছি, ওইখানেই আবার হলো যে ফেরত গেছে, এরকমও গেছে। তো এই যে প্রথম দিকের যে টাইম লস বা এটা হলো যে কেমনে ওরা ট্যাকেল দিতে পারবে, বা ওরা হলো যে কি করতে পারে প্রথম দিক থেকেই হলো যে একটু করার জন্য, যে প্রথম দিকের ফেজটা যাতে পার করার জন্য। আমাদের সময় দেখা গেছে যে অনলাইন এডুকেশনটা খুব একটা ছিল না, এখন কিন্তু এই সুযোগটা আছে। আর আমার ক্ষেত্রে দেখা গেছে যে 2 মাস পরে আমি তো হচ্ছে নটরডেম কলেজে চলে আসছি। তো কলেজের ক্লাসগুলোই মোটামুটি মানে এনাফ ছিল। স্টিল আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে আমার আরও বেশি মানে পড়া দরকার। সো শুধুমাত্র সেই কারণে দেখা গেছে আমি আরও কিছু টিচারদের কাছে গেছি। তো মানে কলেজের স্যাররাই যথেষ্ট ভালো পড়াইতেন। তো দেখা যাইতো এরকম যে আমাদের ট্রাইমেস্টার টাইপের, মানে 3 ধাপে 3 জন টিচার একই সাবজেক্ট পড়াইতেছেন। মানে ফার্স্ট 6 মাস হয়তো একজন পড়াইছেন, তারপরের 6 মাস আরেকজন। তো দেখা যেত এরকম যে আমাদের যিনি ক্লাস নিতেছেন ওনাকে বাদ দিয়ে আমি অন্য আরেকজনের কাছে মানে প্রাইভেট পড়তে যাইতাম। এটা জাস্ট হচ্ছে যে এক জিনিস যাতে 2 জনের থেকে শেখা যায় 2 ভাবে, এই জন্য, আর তেমন না। আর আমি বলবো যে তোমাদের এখন হইতেছে এই যে অনলাইনের দুনিয়াটা একটু এক্সপ্লোর করা দরকার। মানে আমাদের দুনিয়া কাইন্ড অফ 2018-তে ছিল, এখন হচ্ছে 2025। এটা একটা সত্য কথা, মানে ডাইনামিক, আমাদের সব কিছুই আসলে ডাইনামিক, একটার পর একটা চেঞ্জ হয়, একটা স্টেজ উঠে যায়। যেমন আমি একটু জিনিসটা অ্যাড করি যে আমাদের দেখা গেছে যে এআই যখন আসে না, তখন পড়াশোনার কিন্তু ধাঁচ অন্যরকম ছিল। এআই আসার পর কিন্তু এখন অন্যরকম ধাঁচ হয়ে গেছে। আমি একটা স্টুডেন্টকে দেখলাম যে আমি ওকে একটা হার্ড কোশ্চেন দিছি, তো ও করলো কি, ওই হার্ড কোশ্চেনটা আবার এআইতে দিয়া বলছে কি এইরকম হার্ড কোশ্চেন এইরকম বিদেশে কোন কোন বইতে আছে এরকম কিছু বের করে দাও। আচ্ছা, তো ওই রকম কিন্তু কয়েকটা বের করে দিয়েছে, 4টা-5টা সলভ করার পর ওকে যখন আমি ওই ফর্মুলার কিছু দিই, ও কিন্তু সুন্দর মতো ধরতে পারে। মানে আমাদের তো অঙ্কগুলো এরকমই থাকে, তাই না, ফর্মুলার ভ্যালুগুলো বোঝা যায় কিনা। তো এরকম কিন্তু ডাইনামিক, মানে আমাদের যে এখানে আমি যদি একটু করি তোমার সাথে, যে 3টা কিন্তু একটা রেভলিউশন ঘটছে, যে একটা হলো অফলাইন থেকে অনলাইনে গেছে করোনার পরে, এরপরে কি আমাদের 22-23 সালের দিকে একটা এআই এর একটা রেভলিউশন ঘটলো। আর এখন কিন্তু মোটামুটি 2টা মার্চ করে একটা এমন একটা পর্যায়ে গেছে যে সবাই নিজের ইচ্ছা থাকলে কিন্তু আসলে বেনিফিটেড হইতে পারে শুরু থেকেই। আরেকটা জিনিস একটু, যে অনেকে বলে যে শুরু থেকে যদি অ্যানালাইসিসটা হলো যে আগে থেকে জানা যায়, যেমন অ্যানালাইসিসটা আসলে কি, যে বাজারের বইগুলোতে তো অ্যানালাইসিস এগুলা
থাকেই, তাই না? থাকে, সবগুলোর বইতেই এরকম অ্যানালাইসিস আছে, কিন্তু আমাকে অনেক সময় এরকম বলে যে নিজে থেকে অ্যানালাইসিস করলে ওইটা তোমার মাথায় ভালো মতো থাকে। ধরো তুমি একবার একটা প্রশ্ন দেখছো যে 11 সালে আসছে, ওইটা আবার তুমি যখন নিজে থেকে দেখবা 13 সালেও আসছে, ওইটা একদম মাথায় গাইতে থাকে। কিন্তু কোনো একটা বইতে যদি এরকম লেখা থাকে হয়তো তুমি ওটা অতটা মাথায় থাকবে না, তাই না? তো এটাও কিন্তু একটা আই গেস যে শুরু থেকে পড়ার জন্য একটা অ্যানালাইসিসের একটা গুরুত্ব আলাদা। আচ্ছা, এইখানে একটা মানে কথা বলি, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল বিলিফ যে মানে পড়া আসলে দেখো মানে অনেক ম্যাটেরিয়াল কিন্তু আছে, তাই না? এখন যেই ম্যাটেরিয়ালটাকে তুমি আপন করে নিবা ওইটা হচ্ছে মনে থাকবে, বুঝছো? এই জন্য আমি বলি যে নিজের মতো টেকনিক ডেভেলপ করো সব ক্ষেত্রে। আর খুব ভালো একটা কথা বলছে যে এআই কিন্তু আসলে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সো দেখা গেল আগে একটা জিনিস থাকতো যে আমরা একটা কিছু না পারলে ফ্রেন্ডকে নক দিতাম, টিচারদের নক দিতাম। এখন কিন্তু আসলে এআই কেও নক দিতে পারো, ঠিক আছে? অনেকে ইন্ট্রোভার্ট থাকে, অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে বলে যে ভাই আমি অনেক ইন্ট্রোভার্ট, আমার ফ্রেন্ডও নাই ওইরকম, টিচারদেরও বলতে হচ্ছে একটু লজ্জা লাগে। সো দেখো এআই কিন্তু আছে, ঠিক আছে? দেন অনলাইনের যে ব্যাপারটা, এখনও তুমি হইতেছে ধরো মানে অনলাইনেও কোনটা সিলেক্ট করবা এটাও যদি মানে কনফিউশন লাগে, তুমি হইতেছে এইদের করতে পারো যে সিনিয়র ভাইদের জিজ্ঞেস করলা, যেটা আমি করতাম আর কি, যে ভাইয়া কোন বই পড়বো, কোন বইয়ে কোনটা ভালো আছে, দেন কোন বইয়ের কি লাগবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বোঝা লাগে। দেন অ্যানালিসিসের যে ব্যাপারটা, এটা হইতেছে ধরো মানে বিভিন্ন বই আছে, সেখানে কিন্তু দেখা যায় শুরুতেই লিখে দেয় যে এই টাইপের প্রশ্নটা এরকম এরকম অনেক বছর আসছে। আমি দেখি যে অনেকে হইতেছে মানে ওগুলো পছন্দ করে, মানে আমার ব্যাপার ছিল আমি হইতেছে সব পড়তে পছন্দ করতাম। তো পড়তে পড়তে নিজেই বুঝতাম যে আচ্ছা এটা তো এই যে অনেকগুলো বছর আসছে, আরেকবার আসতে পারে, বা ওই বছর আসছিল আর তো আসে নাই, কিন্তু আবারও রিপিট তো হইতে পারে, তাই না? সো আমার মনে হয় যে প্রত্যেকটা টপিকেই হইতেছে তোমার একটা ভালো দখল রাখা উচিত। দেন কিছু টপিক হচ্ছে স্পেশাল থাকে, ওইগুলো ধরো পরীক্ষার আগে আবারও একটু রিভাইজ দিয়ে যাবা, এইটাই। তো আরেকটা তোমার কথা শুনে বলেছে যে তুমি প্রথম থেকেই মোটামুটি সিরিয়াস ছিল, অন্তত অ্যাটলিস্ট ভালো মতো একটা আইডিয়া রাখছো যে কিভাবে কলেজের যাত্রাটা শুরু করা যায়। তো এইরকম কখনো ফেস করছো কিনা যে প্রথম দিকে 2-3 মাস একদম ফুল দমে চলছে, 1 মাসের মধ্যে ভেক্টর ডিনামিক্স অনেকগুলো কিছু শেষ করে ফেলছো, তাই না? পরে দেখা যায় আস্তে আস্তে সব স্টুডেন্টেরই আমি দেখছি যে একটু হলেও একটু গতিটা স্থিমিত হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এরকম তোমার সাথে কখনো হয়েছে কিনা, বা তুমি এরকম যদি যা কারো গতিটা স্থিমিত হয়ে যায় বা সে প্রথম দিকে যেরকম শুরু করছিল ওরকম না পায়, তাদের জন্য যদি কিছু একটু বলতা। আচ্ছা, আমার হয়েছিল কি যে আমি ফার্স্ট ইয়ারে অনেক মোটিভেটেড ছিলাম। আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার সামনে বসা। কেন? আমি হচ্ছে শুনছিলাম যে রাজিন হচ্ছে রাত 10টায় ঘুমায়, রাজিন, আর সকাল প্রায় 5টা-6টার দিকে ওঠে, ঠিক আছে? তো আমার হচ্ছে খুব অবসেশন ছিল যে আমি লাইফের একটা স্টেজে গিয়ে হইলেও এটা ফলো করব। তো ফার্স্ট ইয়ারে দেখা গেছে আমি প্রত্যেক দিনই রাত 10টায় ঘুমায় যাইতাম, আর সকাল 5টা-6টার দিকে উঠতাম, তারপরে অল্প স্বল্প পড়া রিভাইজ দিয়ে মানে রেডি হয়ে কলেজে চলে যেতাম অনেক সুন্দর মতো, ঠিক আছে? তো দেখা গেছে সেকেন্ড ইয়ারে আমাদের কলেজটা হচ্ছে তোমার দুপুরের দিকে, ফার্স্ট ইয়ারে ছিল সকালে, সকালে উঠতাম, সেকেন্ড ইয়ারে দুপুরের দিকে। তো হয়েছে কি যে কলেজ দুপুরে হয়, আমি হচ্ছে ওই যে দুপুরের আগে আগে ওঠা শুরু করছি, না আমার আগের যে রুটিনটা ছিল ফার্স্ট ইয়ারের পুরো শেষ, সেই সাথে হচ্ছে আমার পড়াশোনাও ওইভাবেই পিছিয়ে যাইতেছিল। রাজিনের মনে আছে কিনা, আমি হচ্ছে একটা ছোট টপিক বুঝতেছিলাম না, ওই যে ম্যাগনেটিজম চ্যাপ্টারে। আমার মনে আছে, আমি এটা আজকে কেন জানি মনে পড়ছিল কেন, আমি হচ্ছে ওই সময় ডিরেকশন রিলেটেড কিছু একটা, ওই সময় অনেক ছোট ছোট জিনিস হচ্ছে আমার মানে সেকেন্ড ইয়ারে একটু সমস্যা হইতেছিল। তো তখন হচ্ছে আমি কলেজেও ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে পারতাম, কেন জানি ওই যে দেখো আমার মধ্যেও একটা হচ্ছে জড়তা ছিল হয়তো, মানে হঠাৎ করে মনে হইতেছে যে স্যার ম্যাডামদের জিজ্ঞেস করবো, রাজিনকে জিজ্ঞেস করছি, রাজিন আমাকে ওইটা বুঝিয়ে দিছে ফোনে। তো মোটামুটি দেখা গেছে যে সেকেন্ড ইয়ারে মানে এরকম কিছু জিনিস হয়েছে যে আগে যেমন একটা স্ট্রিক্ট রুটিন ফলো করতাম, অনেক কিছু কভার করতাম পরে, আস্তে আস্তে হচ্ছে এটা কমায় দিছি। সো এরপরে হইতেছে যে মানে দেখছি তো রেজাল্টেই ওটার প্রভাব দেখতে পারছি। আমাদের কলেজে একটা সুবিধা আছে যে কুইজ হয়, ঠিক আছে? তো সেকেন্ড ইয়ারের প্রায় প্রথম 3টা ফিজিক্স কুইজই আমার খারাপ হয়েছিল। আচ্ছা আচ্ছা। এরাই একটাই কারণ যে আগে যেভাবে হচ্ছে সবকিছু কভার করে পড়তাম, যেমন ফার্স্ট ইয়ারে আমি করতাম কি যে কনসেপ্ট বুক পড়ে যাইতাম, কনসেপ্ট বুকে হইতেছে দেখা গেছে যে 3টা বা 4টা রাইটারের বইয়ের যে জিস্ট আছে সবকিছু রাখা হয়। তো নটরডেম কলেজে দেখা যায় যে কুইজের কোশ্চেনগুলো একটু ভার্সেটাইল হয়, লাইক যেই থিওরিটা ধরো একটা বইয়ে আছে অন্য কোনো বইয়ে নাই সেটাও রাখে, আচ্ছা আচ্ছা, সেটা থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো
দেখা গেছে কনসেপ্ট বুক পড়ায় আমার ওইটা কভার হয়ে যাইতো। দেন সেকেন্ড ইয়ারে যখন মানে ঢিলা দিলাম তখন তো এই হইলো। তো সেকেন্ড ইয়ারে এইরকমভাবেই আসলে গেছে, ব্যাপারটা এমন না যে মানে চেঞ্জ করতে পারছি খুব বেশি। আমার খুব বেশি সমস্যা হয়েছিল মনে হয় বায়োলজিতে। মানে বায়োলজিতে আসলে অনেক ইনফরমেশন অনেক পড়তে হয়, প্রসেস করতে হয়। তা আমি হচ্ছে কিছু ভুল স্ট্র্যাটেজিতে পড়তেছিলাম। আমি হইতেছে ভাবতেছিলাম যে অনেকগুলো বই পড়লে হয়তো ভালো করব, কিন্তু বইয়ের পরে যে ইনফরমেশনটা মানে নিজের মতো একটু সাজায় নিতে হবে, বা সার্টেন কিছু প্রশ্নকে যে আগে থেকে টার্গেট করতে হবে যে এই ধরনের প্রশ্ন এই ধরনের উত্তর, তো ওইটা আমি শুরুতে বুঝতে পারিনি। তো দেখা গেছে আমি তারপরে হচ্ছে রেগুলার কোচিং শুরু করছিলাম বায়োলজিতে। নাজমুল স্যারের কাছে পড়তাম। স্যারের কাছে পড়ার পরে হচ্ছে স্যার অনেকটা ইজি করে দিছেন। মানে বিষয়টা হইতেছে যে যখনই তোমার সার্টেন কিছু সমস্যা হবে তোমার আসলে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেমন বায়োলজির সমস্যাটা হচ্ছে নাজমুল স্যারের মাধ্যমে হচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছিল। দেন এরকম কিছু সমস্যা আমার কেমিস্ট্রিতেও ছিল বা অন্য কিছু সাবজেক্টেও ছিল। তো দেখা গেছে নিজে থেকে মানে অনেকেই আছে যারা নিজে থেকে হচ্ছে পুরো জিনিসটা পারে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে যে মানে নিজে থেকে চেষ্টা করতেছি কিন্তু হয়তো সামান্য একটু কিছু মিস হইতেছে, যে ভুল পথে হয়তো মানে অনেক পড়তেছি কিন্তু আউটপুট অত ভালো না, ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয় যে সবসময় মানে মেন্টর বা গাইডের সাহায্য নেওয়া দরকার, ঠিক আছে? মানে সেকেন্ড ইয়ারে যে মানে ওভারঅল পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছিল তা না, কিন্তু আমি চেষ্টা করছি যে যেন একটু পরিবর্তন হয় আস্তে আস্তে। তো ওর যে কথাটা বলছে আমার কাছে দুইটা জিনিস খুব ভালো লাগছে। যে ওর একটা জিনিস হলো ওদের নটরডেমে যারা আছে ওদের কিন্তু সবসময় কুইজের মাধ্যমে ইভ্যালুয়েশন হইতে আছে। ও কিন্তু কুইজে একটু খারাপ করা মানে ও কিন্তু ধরে ফেলতেছে যে আমার পড়াটা কিন্তু এখন একটু কমে গেছে, হ্যাঁ। বা কুইজ একটু ভালো করা মানে আমি ঠিক জায়গায় আছি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের যেগুলো অন্য অন্য কলেজে রেগুলার বেসিসে পরীক্ষা হয় না, ওইখানে 6 মাস পর পর একটা হইতে আছে, তখন তার রেজাল্টটা খালি ওই 6 মাস পরই সে দেখতে পাচ্ছে ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে, এটা কিন্তু বোঝা যায় না। তো ওদেরও যারা বাসায় আসো বা এই লাইফটা দিয়ে কিছু শিখতে চায় ওদের কিন্তু একটা ভালো একটা শিক্ষা হলো সবসময় একটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের মধ্যে রাখা, নিজেকে একটা পরীক্ষার মধ্যে রাখা, লাগলে সপ্তাহে হোক বা ইসে হোক, এটা কিন্তু ওটাই দেখা। আর ও লাস্টের একটা কথা বলছে যে যখন ও ইটাতে একটু ঝামেলা টামেলাতে পড়ছিল, তো ওর কিছু ফ্রেন্ড ছিল অথবা কিছু টিচার ছিল, তাদের মাধ্যমে কিন্তু অ্যাপ্রোচ করছে। অনেক সময় আমাদের দেখা যায় কি যে আমরা নিজে একটু পিছায় টিছায় পড়লে, যে ইন্ট্রোভার্ট যারা একটু বললো যে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসলে টু বি অনেস্ট ইন্ট্রোভার্ট, এইচএসসিতে তো আসলে তেমন একটা ওই রকম মিলামিশা ইসের একটা স্কোপ থাকে না, তো ইন্ট্রোভার্ট একটু মানে পরিবেশের জন্য হয়ে যায়। কিন্তু ও কিন্তু হলো যে যেখানে সমস্যা পড়ছে টিচার বলো বা ফ্রেন্ড বলো তাদের মাধ্যমে কিন্তু হেল্পটাও নিয়ে নিস ওর যতটুক লাগবে। তো এই দুইটা কিন্তু একটা কি পয়েন্ট ওর, এই যে মাঝখানে যে গতিটা থেমে যায় ওইটা কিন্তু রোধ করার জন্য। তো আমাদের ফার্স্ট ইয়ারে মোটামুটি আমরা একটা একটু হলেও একটু টাইম পাই, কিন্তু সেকেন্ড ইয়ারে দেখা যায় যে আমাদের টাইমটা যদি আমি গণনা করি 2-3 মাস, আসলে সত্যি বলতে একদম 3 মাস বা হাইয়েস্ট বললে 4 মাস, তাই না? তো এই অল্প টাইমের মধ্যে হলো যে মানে ট্যাকেল করার যদি একটু কিছু টিপস দিতে, দেখা যায় যে ফার্স্ট ইয়ারে একটা টাইম যে অবশ্য না বোঝার জন্য ইমম্যাচিউর যেটারে বলি, কীভাবে বই পড়তে হয় জানে না, কী করা যায় না। সেকেন্ড ইয়ারে মোটামুটি জানা সত্ত্বেও মানে টাইমটা যে কোথা দিয়ে চলে যায় এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো তোমাদের নটরডেমে তো মনে হয় প্রি টেস্ট হয় না, তাই না? আচ্ছা, আমাদের হইতেছে একটা হাফ ইয়ারলি হয়, একটা ফার্স্ট ইয়ার ফাইনাল আর একটা সেকেন্ড ইয়ার ফাইনাল। হ্যাঁ, এই তিনটা হয়। তো ও নটরডেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাপার হলো প্রি টেস্ট হইলে যে আরও 1 মাস যে যাবে, কেন কি এক্সাম দিতে দিতে যাবে বা পড়তে পড়তে যাবে, এই টাইমটা লাগলে একটু সেভ হইলো, তাই না? এটা একটা ভালো স্ট্র্যাটেজি। তো যাদের প্রি টেস্ট আছে দুইটা একটু কাভার করার চেষ্টা করো, যে যাদের প্রি টেস্ট আছে তারা ওই সময়টাতে কি এরকমও দেখা যায় যে আমরা ধরো তুমি তো অনলাইনে করো, কোচিং টোচিং অনেক জায়গায় করাও, ওইখানে দেখা যায় অমুক কলেজের স্টুডেন্ট আজকে ক্লাসে যুক্ত হইতেছে না, ওদের প্রি টেস্ট আছে, তাই না? তো তখন আমাদেরকে ওইরকম প্রশ্ন করে যে ভাই আমরা কি প্রি টেস্টের দিকে ফোকাস করব, কেন কি রেজাল্ট খারাপ হলে বাসা থেকে খারাপ বলবে, নাকি আমরা আপনাদের সাথে কন্টিনিউ করব যে আপনারা কোর্স করতেছেন এটা শেষ করে ফেলি, লাস্টে টেস্টে যে ভালো করব। তো এটা একটু যদি সংক্ষেপে বলতা। আমাদের হইতেছে যে কলেজের কুইজের একটা ব্যাপার কি, যেটা তুমি বললা না যে ভালো কুইজে কিন্তু আসলে সব চ্যাপ্টার কভার করা যায় না, ঠিক আছে? মানে আমাদের একটা ওইখানে মানে নিয়ম এরকম যে যতটুকু কভার হবে তার উপরেই পরীক্ষাটা, ঠিক আছে? মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট জিনিসটা ভালো, কিন্তু আমি দেখছি যে অনেক কলেজে এমন হয় যে খালি পরীক্ষাই নিতেছে, পড়াটা হইতেছে, ঠিক আছে? এই যে ধরো প্রি টেস্ট দেওয়া, এই ক্ষেত্রেও দেখা যায় যে একটা স্টুডেন্টের অনেক কিছু আসলে মানে পড়াই হয় না, ঠিক আছে? সেই অবস্থায় আসলে প্রি টেস্ট মানে দিয়ে পড়া যদি সে থামায় রাখে অন্য পড়া,
তাহলে হয়তো সে পিছিয়ে যাবে। এরকমও আছে যে পি টেস্টের জানে যে এই 4টা অধ্যায় থাকবে, 3টা অধ্যায় ক্লাসে পড়ানো হয়েছে, আর একটা অধ্যায় একদিন কোনো মতে কিছু পড়ে প্রি টেস্টে। মানে আমি এরকমও শুনছি যে আচ্ছা 3 দিনে ইন্টিগ্রেশন শেষ, ঠিক আছে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা হচ্ছে হঠাৎ শেষ হয়ে গেছে। বা দেখা গেছে আমাদের কলেজেও লাস্টে এই যে সেকেন্ড ইয়ারের টাইমটা, যেহেতু টাইম অনেক কম, দেখা গেছে এটা অনেকটা টেনে যায়, ঠিক আছে। মানে আগে যেমন স্পিড ছিল যে এমন হয় যে ফার্স্ট ইয়ারে একটা চ্যাপ্টার হইতেছে 2 মাস ধরে পড়াইছে, এর একটা বড় কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট হচ্ছে ঢাকার বাইরে, সো ওদের যাতে একটা অ্যাডাপ্টেশন হয়, ঠিক আছে। সো তারপর দেখা যায় যে এই যে 4 মাস টাইমে পুরো সেকেন্ড ইয়ার শেষ। তো এরকম আমাদের সাথেও হয়েছিল। এখন প্রি টেস্ট মানে ধরো তোমার কাছে প্রি টেস্ট দেওয়া লাগবে, যেহেতু তোমার বাসায় একটা ব্যাপার আছে, প্লাস কলেজেরও হয়তো কিছু রেস্ট্রিকশন থাকে, মানে তুমি যদি এরকম না করো তাহলে ওইভাবে তোমাকে ডিল করবে। তো আমার কাছে মনে হয় যে নিজের মতো পড়াটা চালায় যাইতে পারলে ভালো হয়, ঠিক আছে। অথবা হইতেছে যে ধরো আমি জানতাম যে আমার কিছু জায়গায় ল্যাকিং আছে, যেমন আমি স্ট্যাটিক্স ডাইনামিক্স এগুলো হয়তো পারতাম না, মানে কলেজে খুব দ্রুত পড়ায় গেছে, মোটামুটি সব ম্যাথই করা হয়েছে, কিন্তু ওই যে আমি শুরুতে বললাম না, নিজের মতো একটা আপন করে নিতে হয় পড়াটাকে, নাহলে এটা থাকে না, ঠিক আছে। তো দেখা গেছে আমাদের যখন ফাইনাল ইয়ার পরীক্ষাটা হয়ে গেছে, তারপরে আমি ব্রেক পাইছি, ওই ব্রেকে আমার যত জায়গায় যত হচ্ছে মানে কমতি ছিল আমি হচ্ছে লিস্ট করছি। দেন আমাদের সময় আমি আগেও বলছি, আরও প্রায় 5 বছর আগের সময়, তো ওই সময় ইউটিউবে খুব বেশি রিসোর্স আসলে ছিল না, বা থাকলেও হতেছে আমি অত জানতাম না। তা আমি হচ্ছে জাস্ট স্ট্যাটিক্স ডাইনামিক্স এগুলাতে প্রথমে, মানে এটা আমার মেজর খুবই মানে বড় ধরনের ল্যাকিং ছিল। তা আমি হতেছে দেখা গেছে অন্যরকম পাঠশালা, ওইটা হচ্ছে সার্চ দিয়ে দেখছি, দেখে মোটামুটি আমার ওইখান থেকে ক্লিয়ার হয়েছে। দেন আমার হচ্ছে নিজে থেকে রিভাইজ দিতে একটু সমস্যা হইতো, তো আমি করছি কি যে ইউটিউবে তো অনেক ক্লাস আছে, তো আমি ক্লাস দেখা শুরু করছি। যে আমি একটা কাজ করতাম যে যত ক্লাস দেখি সব নোট করতাম, ঠিক আছে, কারণ দেখা যায় মনে তো থাকে না, মানে আবার তো রিভাইজ দিতে হয়। তো অনেকে থাকে যে স্ক্রিনশট তুলে রাখে, পিডিএফ বানায় নেয়, বা অনেকে থাকে যে না নোট করব না, ক্লাস দেখছি তাতেই হবে, ঠিক আছে। তা আমার ক্ষেত্রে হয়তো কি যে আমি নোট করে রাখতাম, যাতে হইতেছে একবার হইলেও চোখের সামনে আনা যায়, ঠিক আছে। তো আমার কথাটা হইতেছে যে তোমার প্রি টেস্ট যদি থাকে, তুমি হচ্ছে প্রি টেস্টে ফোকাস দাও, কিন্তু তোমার একটা প্ল্যান থাকা উচিত যে এটা শেষ হইলে যেন আমি ব্যাক করতে পারি, ঠিক আছে। তোমার কোন জায়গায় ল্যাকিং আছে, কোন কোন চ্যাপ্টার হয় নাই, এটা বুঝতে হবে, বুঝছো। দেন ওই অনুযায়ী প্ল্যান করবা যে এই চ্যাপ্টারটা কোথায় শেষ করছে, ঠিক আছে। হতে পারে তুমি একটা অনলাইন কোর্সে আসো, সেখানে রেকর্ডেড ক্লাস থাকতে পারে, বা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকতে পারে, সেটা দেখতে পারো। বা এই যে আমি যেটা করছি, ইউটিউবে সার্চ দিছি, দেখি যে ভিডিও, এখন অনেক স্টুডেন্ট থাকে কি তারা জিজ্ঞেস করে যে ভাইয়া মানে কার ভিডিও ভালো, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে দেখা গেছে আমি কিন্তু র্যান্ডমলি শুরু করছিলাম, আমি জানতাম না যে এই ভিডিওটা ভালো না খারাপ, ঠিক আছে। সো র্যান্ডমলি দেখে কিছুটা দেখলে তুমি নিজেই বুঝবা যে এই পড়াটা আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। অনেকের স্টাইলও থাকে, একজনে দেখা যায় যে খুব দেখতে পড়তে ভালো লাগে তাইলে মনে থাকে, অনেক যে খালি সূত্র দেখে ম্যাথ করাইলে তাইলে মনে থাকে, ভালো থাকে। হ্যাঁ, এটা স্টাইলের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, এটাও হইতেছে এই যে কন্টিনিউয়াসলি পরীক্ষায় থাকার কারণে আমি বুঝতে পারছিলাম যে আমার স্টাইলটা কি, বা আমার হচ্ছে ছোটবেলা থেকে রাজিন জানে যে একটু ডিটেইলে পড়তে ভালো লাগে, আমারও ডিটেইলে। তো আমি হইতেছে ওই যে কনসেপ্ট বুকে কিন্তু অনেক কনসাইজ হইতে ফর্মুলাগুলো থাকতো, ওখানে কিন্তু ডিরাইভেশন নাই, ঠিক আছে। দেন টাইপ ভিত্তিক করে ম্যাথ থাকতো, ঠিক আছে। তো আমি দেখা যাইতো যে ওইখান থেকে ম্যাথ দেখতাম, দেন হইতেছে থিওরি তো মানে বই থেকে পড়তাম, ডিরেক্ট বই থেকে, বা হচ্ছে টিচারের ক্লাস থেকে। আমাদের হইতেছে এই যে নটরডেম কলেজে একটা কাজ করে, সেটা হচ্ছে ফিজিক্সে সব ডিরাইভেশন দেখায়। আমি জানি যে এই জিনিসটা সম্ভবত একটু রেয়ার, মানে সব ডিরাইভেশন সব জায়গায় দেখায় না, রেয়ার আসলে। এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে হচ্ছে স্যাররা এই যে ডিরাইভেশন দেখাইতেন, আর ক্লাসে একটু ম্যাথ মানে সেই তুলনায় কম করা হতো, কারণ অবভিয়াসলি একটা চ্যাপ্টারে যদি ডিরাইভেশন অনেক বেশি দেখানো হয়, আসলে হয় যেখানে ডিরাইভেশন বেশি ওখানে একটু ম্যাথ কম হয়ে যায়, আবার যেখানে ডিরাইভেশন মোটামুটি যতগুলা দেখানো দরকার ওইরকম ভাবে দেখানো হয়, ঠিক আছে। সো যেটা বলবো যে তোমার মানে ব্রেনে ঠিক থাকা লাগবে, বুঝছো, যে আচ্ছা আমি এখন প্রি টেস্টে ফোকাস দিব, ঠিক আছে, তাইলে হচ্ছে পরে পড়াটা যেন শেষ করি। এমন হওয়া যাবে না, বুঝছো, যে আচ্ছা আমার তো প্রি টেস্ট ছিল, মানে এটাকে এক্সকিউজ দেওয়া যাবে না যে প্রি টেস্ট ছিল পড়তে পারি নাই, আচ্ছা থাক, আবার টেস্ট থাকবে, ওই পড়া কোনোভাবে শেষ করবো, এরকম একটা প্ল্যান। মানে অনেকের থাকে যে বললো না যে খালি ফর্মুলা দেখে পড়াটা, খালি ফর্মুলা দেখে পড়াটাও মানে খারাপ না, তোমার যদি রেজাল্ট বলবে যে আসলে তুমি ঠিক পথে আছো নাকি ভুল পথে, ঠিক আছে। সো
আমার যেটা মনে হয় সেটা হইতেছে যে যারা ধরো শুরু থেকেই সিরিয়াসলি পড়তেছো, তোমাদের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে একটু গুছানো থাকা দরকার, ঠিক আছে? মানে প্রিটেস্টের টাইমে প্রিটেস্টের যে সিলেবাস, এটা তো মানে তোমার গুছানো থাকলে তুমি এটা পড়ে ফেললা, তাহলে পরবর্তীতে যদি ক্যাচ আপ করা লাগে কোথাও, দেখবা যে অত বেশি সময় আসলে লাগতেছে না। আর ইন্টারমিডিয়েটে দেখা যায় অনেকগুলো চ্যাপ্টারই ইন্টার রিলেটেড। মানে তুমি ফিজিক্সের যদি ধরো ভেক্টর যদি বুঝে থাকো আসলে, দেন নিউটনিয়ান মেকানিক্স যদি বুঝে থাকো বা এনার্জি রিলেটেড চ্যাপ্টার বুঝে থাকো, তাহলে দেখবা সেকেন্ড ইয়ারের অনেক চ্যাপ্টারই হচ্ছে ওই যে দ্রুত পড়তে পারবা, ঠিক আছে? ইয়েস, এটা সো এটা হইতেছে যে প্ল্যানটা থাকা দরকার, ঠিক আছে? তো ওর এইটা হলো যে এরকম যে প্রি টেস্টের ওই সাইডে যদি আমরা যাই, তাহলে তুমি প্রি টেস্টে ফোকাস করলে করতে পারো, বাট তোমার এতটুকু জানা লাগবে যে আমার ভাইয়া ওই টাইমে এতটুকু আগায় গেছে, আমি এখানে ল্যাগিংস আছে, এইটা আমার কমপ্লিট করা লাগবে। মানে টোটাল একটা ভালো একটা রুটিন থাকা লাগবে যে আমি এটাকে যেন কমপ্লিট করতে পারি। আর এছাড়াও যেগুলো বলছে সেগুলোর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলছে, যে তোমার স্টাইলটা তোমার কিন্তু ভালো মতো বুঝতে হবে যে আমি এই স্টাইলে পড়লে আমার জন্য ভালো। যেমন ও যেটা বলছে যে ও একটু বেশি ডিটেলসে পড়তে চায়, তাই না? আমার ক্ষেত্রে আসলে এইরকমই, যে আমি যদি কোনো একটা জায়গায় যদি একটা ফর্মুলা দেখে ম্যাথ করাটা শিখাও যাই, আমি জানি এরকম ম্যাথ করলে হবে, কিন্তু আমার কেন জানি পরীক্ষার হলে ওই ম্যাথটা করতেও ইচ্ছা করে না, এরকমও গেছে যে মানে এটা কেমন কেমন জানি এরকম হবে, বাট মুখস্থ করে গেলাম, কেমন জানি একটুই লাগে। তো পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? তো এখন একটা জিনিস হইলো যে আমাদের অনেক সময় দেখা যায় কি শুরুতে আমরা সিরিয়াস থাকলেও, যেমন তুমি শুরু থেকে মোটামুটি সিরিয়াস ছিল, তাই না? তো সিরিয়াস থাকলেও এমন স্টুডেন্ট আছে মাঝে দিয়ে কোনো কারণে হয়তো একটু টাইম গ্যাপ গেছে বা লাস্টে পর্যন্ত গেছে। এখন লাস্টের দিকে আইসা সে জানে যে সে পড়ালেখা করে তার ভালো করতে হবে, বা এই ফিলিংসটা আছে অ্যাটলিস্ট ভালো করতে হবে। তো ও হইলো যে মানে লাস্টে যদি আইসে এরকম সিচুয়েশনে কেউ যদি পড়ে যে এখন আমার একদম ভালো করতেই হবে, বা আমি কম টাইমের মধ্যে ভালো করতে চাই, এরকম টাইপের, মানে একদম তাই কোনো সুযোগই নেই, কম টাইম স্যার এই টাইপের এরকম, কিন্তু ভালো সে করতে চায়। তো এটা কি আসলে করা সম্ভব কিনা, একটা কোশ্চেন হলো সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তোমার মতে এই জিনিসগুলা করা উচিত, এটা একটু যদি ওদের বলতে। প্রথম কথা হচ্ছে অবশ্যই সম্ভব। আচ্ছা, আমার একটা দেখা গেছে যে আমি কলেজ টাইমে অনেক রেগুলার ছিলাম, কলেজ ক্লাস করতাম, কিন্তু আমার হচ্ছে একটা প্ল্যান থাকতো যে বন্ধ দিবে, বন্ধের আগে এরকম পড়বো বা সামথিং। তো কোনো এক কারণে দেখা গেছে প্রত্যেকবার বন্ধের আগে আমি অসুস্থ হয়ে যাইতাম, আর বন্ধের পরে গিয়ে হচ্ছে সুস্থ হইতাম। মানে এক্স্যাক্টলি এমন অবস্থা যে কলেজের ক্লাস করার জন্যই সুস্থ হয়ে উঠছি। আচ্ছা। তো ওই যে প্ল্যান থাকতো যে অনেক কিছু শেষ করব, সেটা কিন্তু আসলে শেষ হইতো না, তাই না? তো এখনো দেখা গেছে যে অনেকে অসুস্থতা বা অন্য অনেক কারণ, ফ্যামিলির রিজন, দেখা যায় পড়া হয় না বা শেষ হয় না। তো সেই ক্ষেত্রে যেটা ধরো আমি এই যে টেস্টের পরে করছি, আমার অনেক কিছু ওই যে বললাম স্ট্যাটিক ডাইনামিক্স বা আরও কিছু জিনিস ছিল যেখানে হয়তো ল্যাকিং ছিল, আমি কিন্তু লিস্ট করছি যে এটার সমস্যা, যেখান থেকে পারি এই সমস্যা দূর করতেই হবে, ঠিক আছে? সো ওইভাবে হচ্ছে আমি ওই জিনিসটাকে মানে শেষ করে ফেলছি। অ্যান্ড মানে বিষয়টা আমি মাঝে মধ্যে মজা করেও বলি যে অলমোস্ট আরও 5 বছর আগের পড়া সেটা এখনও মনে আছে, ঠিক আছে? তো শেষ এমনভাবে করছি যে এখনও মনে আছে, তো খুব অদ্ভুত না? তো দেখো মানে করা কিন্তু যায়, ঠিক আছে? তোমার হচ্ছে পুরো জেদ থাকা লাগবে যে আচ্ছা আমি করব, ঠিক আছে? তোমার দেখো আমি একটা জিনিস বলতাম যে ধরো আমার কাছে একটা কাজ করার জন্য 2 মাস আছে, তুমি দেখবা আমার ওই কাজটা করতে 2 মাসই লাগতেছে। হঠাৎ করে যদি কেউ বলে যে না 10 দিন আছে, দেখবা কিভাবে যেন মানে যেমনে হোক 10 দিনে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? তার মানে কাজ কিন্তু কম সময়ে করা যায়। তো শুরুর দিকে ধরো তুমি ভাবতা যে আচ্ছা রঙিন কলম দিয়ে মানে পুরো সুন্দর করে নোট করব, কিন্তু তোমার হাতে সময় নেই, নোট করতে পারলা না, ঠিক আছে? তখন তুমি কি পয়েন্ট নোট করবা, ঠিক আছে? অ্যাডমিশনে দেখা যায় যে অনেকেরই মানে ম্যাটেরিয়ালস গুছানো থাকে না, ঠিক আছে? যেমন রাজিন বললো যে অনেক ম্যাথই আছে যে খালি ফর্মুলা পড়েই কিন্তু করা যায়, ঠিক আছে? সো তোমার যদি ডিরাইভেশন শেখার মতো সময় না থাকে তাহলে কি করবা? ফর্মুলা দেখবা, মুখস্থ করার ট্রাই করবা, দেন ওই ভিত্তিক যখন ম্যাথ দেখবা তোমার আপনি দেখবা যে হয়ে যাইতেছে, আচ্ছা এটা তো পারতেছে ওই ফর্মুলা, ঠিক আছে? ব্রেনে একটা ম্যাপ তৈরি হয় যে এটার জন্য এটা করতে হবে, এটার জন্য এটা, ঠিক আছে? সো কম সময়েও সম্ভব, কিন্তু তোমার প্রপারলি এটা বুঝতে হবে যে কিভাবে করবা। যেমন ধরো আমি বায়োলজির ক্ষেত্রে অলরেডি একবার বলছি যে আমি যদি স্যারের কাছে আসলে না যাইতাম আমার অবস্থা খুবই খারাপ থাকতো, ঠিক আছে? মানে কলেজের ক্লাসেও মোটামুটি কভার হয়েছে, কিন্তু আমার হয়তো নিজের কিছু ল্যাকিং ছিল, যে আমি হয়তো ক্যাচ করতে পারি নাই ক্লাসে বসে, জিনিসটা তো পড়ানো হয়েছে বাট আমি তো ক্যাচ করতে পারি নাই হয়তো। তো এইভাবে তোমারও হচ্ছে ধরো ওই টাইমে যদি মনে হয় যে
এখন যেমন সুযোগ আছে ক্র্যাশ কোর্স, ঠিক আছে, অনেক crash। স্যাররাই হচ্ছে 3 মাসের কোর্স হ্যাঁ। ই করেন, দেন অনলাইনে অনেক কোর্স আছে, রিভিশন ব্যাচ অ্যান্ড অল। সো তুমি ওইগুলোতে এনরোল করে দেখতে পারো। আর এখন যে সুবিধাটা আছে, মানে এখন হইতেছে আর্কাইভ সিস্টেম আছে, তুমি মেবি জানো হ্যাঁ, যে সব জায়গায় হচ্ছে আগের বছরের এগুলা রেকর্ডেড লেকচার দিয়ে class দেয়। সো এটা কিন্তু দেখতে পারো, বুঝছো। অ্যান্ড বিষয়টা এমন, বুঝছো, যে স্লাইডও দিয়ে দেয়। আমার ক্ষেত্রে আমি যেটা হয়তো করতাম, যে একটা জিনিস পারি তাহলে তো আমি ভিডিও জাস্ট টেনে গেলে আমি বুঝতেছি যে কি পড়াইতেছে। সো মানে ধরো আমার বিষয়গুলো এমন না যে একদমই জানতাম না, মানে মোটামুটি আইডিয়া আছে কিন্তু ল্যাকিং আছে আমি বুঝতেছি। তো ওই জায়গাগুলোতে আমি একদম এক্স্যাক্ট যে জায়গায় ল্যাকিং সেই জায়গায় গিয়ে দেখছি যে আচ্ছা এই ম্যাথটা আমি বুঝি না, তাহলে এটা শেখা দরকার, ঠিক আছে, এই টপিকটা বুঝি না, তাহলে এটা শেখা দরকার, ঠিক আছে। তাহলে বিভিন্ন জায়গায় যে স্লাইডগুলো আছে তোমরা ওইগুলো দেখতে পারো, দেন যেগুলো বুঝলা না খালি ওইগুলোর রেকর্ডিং দেখলা, ঠিক আছে। আর নিজে যদি বই পড়ে বুঝতে পারো দ্যাটস দি বেস্ট। কিন্তু আমার নিজের কাছেই যেটা মনে হয় যে অনেক ক্ষেত্রে এটা পসিবল হয় না, মানে আমার ক্ষেত্রেই হয় নাই আর কি। আমি বইগুলো পড়ছি কিন্তু ওইভাবে এফিশিয়েন্টলি আর কি আউটপুট দিতে পারতেছিলাম না। সো তুমি এটা নিজের থেকে একটু গুছায় নিতে হবে, বুঝছো, যে কতটুকু কি করতে চাইতেছো। আর আরো একটা ব্যাপার হইতেছে, ধরো যে তোমার একটা বড় পরিমাণ সিলেবাস বাকি, তো প্যারিটো প্রিন্সিপাল বলে একটা কথা আছে সম্ভবত, 80-20 প্রিন্সিপাল, যে এটা আমি জানি না এটা কি। আচ্ছা, যে দেখা যায় তোমার এক্সামের 80% কোশ্চেন 20% অংশ থেকেই আসে। ও yes, বা এটা যে কোনো সত্য, জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে জীবনের দেখা যায় তুমি লাইফে অনেক কিছু করছো, ঠিক আছে, তুমি দেখবা কি তার মধ্যে 80% কাজেরই কোনো ফল ওইভাবে আসতেছে না, বাট 20% কাজ থেকেই তুমি অনেক বড় ধরনের আউটপুট পাইতেছো, ঠিক আছে। তো পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে ধরো আমার হাতে টাইম কম, ঠিক আছে, আমি একটুখানি একটু ডিস্টার্ব করি। ও যে এটা বললো যে 80% কোশ্চেন আসলে 20% জায়গা থেকে আসে, তো মানে আমার আর ওর ইটা অনেকটা একই টাইপের। আমরা আসলে সবটা পড়ার চেষ্টা করতাম। হ্যাঁ তো আমি যখন আর কি এই যে সিগময়েড স্কুলের সাথে যুক্ত হয়েছিলাম, তো আমাদের তো একটা অ্যাপ বানাইতে আসছি আমরা, বানানো অলরেডি হয়েছে। তো ওইটার যখন দেখা গেছে যে আমরা আর কি ভিতরে কাজ করতেছি, আমি তো আর কি সফটওয়্যার পার্টে ছিলাম না, আমি আর কি অ্যানালাইসিসের পার্টে ছিলাম। তো আমি খুব অবাক হয়েছি যে আমি নিউটনিয়ান মেকানিক্স যখন স্টুডেন্টদের পড়াই, মানে হিউজ পড়াই ফেলি, অনেক ম্যাথ করে, বাট আমি বারবার ঘুইরা 4টা টাইপ না জানি 5টা টাইপের মধ্যে ম্যাথ পাচ্ছিলাম। মানে আমি বলতেছিলাম তাহলে এই ইসের ম্যাথগুলো কি দিব না আমি অ্যানালাইসিসের মধ্যে। আমি মানে বলতেছিলাম আমাদের সফটওয়্যার টিমে যে এটা তো খুব সুন্দর একটা টাইপ, এরকম করে ম্যাথগুলো করে, এই টাইপটা একটাও আসে নাই। পরে আমি বললাম যে না আসলেই তো এই 4টা-5টা এতগুলো টাইপের মধ্যে 5টা টাইপ দেখি আসলে রিপিট হইতেছে বারবার। হ্যাঁ, এইটাই যে ধরো আমার হাতে টাইম নেই, হ্যাঁ, আমার যদি টাইম না থাকে তাহলে অবশ্যই আমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। আমার ওই যে এটা যদি দেয় এইভাবে চিন্তা করলে হবে না, এখন টাইম নাই, তো সিলেবাস বাকি, টাইম নাই, তাহলে হচ্ছে যেই টাইপগুলো বেশি আসছে আমি জাস্ট ওইগুলো শিখে আগায় যাব, কারণ আমার তো আগে পরীক্ষাটা পার করতে হবে, তাই না। যেটা ধরো এই যে বললাম যে কলেজেও সবকিছু কিন্তু আসলে কভার হয় নাই, তো অবভিয়াসলি পরীক্ষা যেহেতু দিছি আমার কিন্তু ম্যাথে 100 ছিল, তো অবভিয়াসলি মানে ওইভাবে তো পড়ে গেছি, তাই না। এমন তো করা যাবে না যে আচ্ছা সব পুরো চ্যাপ্টারই রেখে গেলাম, ঠিক আছে, দরকার নাই, মানে এই চ্যাপ্টার পারি না সো পুরা বাদ। এই ভুলটা কিন্তু অনেক স্টুডেন্ট করে, বুঝছো। তোমার করতে হবে কি যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই 4টা ম্যাথ আসে, তাহলে আমি এই 4টা ম্যাথ শিখে যাই, ঠিক আছে। মানে তোমাকে অলওয়েজ প্ল্যান করতে হবে যে এই যে নিয়ার ফিউচারে কি হইতেছে, বুঝছো। অনেক স্টুডেন্টের মধ্যেই দেখা যায় যে এরা হচ্ছে অনেক উপরের চিন্তা করে, দেখা গেছে যে ফার্স্ট ইয়ারে সে অ্যাডমিশন নিয়ে অনেক অবসেসড, সেকেন্ড ইয়ারে ভালো কথা, সিরিয়াসনেস ভালো কথা, কিন্তু অনেক অবসেস যে কলেজের পরীক্ষায় খারাপ হয়ে গেছে। আর এখন আরেকটা জিনিস হয় যে মানুষজন হচ্ছে ভাবে, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতেছে তারা দেখা যায় যে এইচএসসি কে একটু কম গুরুত্ব দেয়, ভাবে যে আচ্ছা এইচএসসি তে তো মার্ক উঠেই যাবে, দেন অনেকের ক্ষেত্রে দেখা যায় বাংলা ইংলিশ আইসিটি এগুলোতে কম গুরুত্ব দেয়। সো আমি যেটা করতাম যে মানে দেখো একটা সাবজেক্ট তুমি মার্ক আনলে তো টোটালি মার্ক অ্যাড হবে, তাই না। তাহলে কোনো সাবজেক্টে কিন্তু এমন থাকে না যে মানে পুরো বই কভার না করলে হবে না, ঠিক আছে। এই যে অল্প কিছু টপিক থাকে যেগুলো বারবার আসতেছে। সো আমি বোর্ডের যখন প্রস্তুতি নিব অবভিয়াসলি আমি কি করব, টেস্ট পেপার দেখবো যে বোর্ডে কি আসছে, হাতে টাইম থাকলে কি করব, কলেজগুলোও দেখে ফেলবো। যদি হইতেছে ধরো তুমি ঢাকা বোর্ডে আসো, ঠিক আছে, তোমার হাতে টাইম আছে, তুমি ঢাকার কলেজগুলো অন্তত দেখো,
ঠিক আছে, চিটাগাং থাকলে চিটাগাংয়ের কলেজ দেখো। দেন বোর্ডের কোশ্চেন সবগুলো বোর্ড দেখতে পারলে ভালো হয়, ঠিক আছে। সো টেস্ট পেপার থেকেই তুমি একটা আইডিয়া পাবা যে আচ্ছা গত 5 বছর থেকে একই প্রশ্ন দিতেছে বা এই 4টার মধ্যেই আসতেছে, তাহলে এবছর হয়তো ওটা দিবে, ঠিক আছে। সো সব কিছু কভার না করলে তোমাকে এইখানে একটু গ্যাম্বল করতেই হবে যে আচ্ছা এটা হয়তো দিবে। অ্যান্ড না দিলে কি করবা, ধরো আমি বোর্ডের কথাই বলতেছি আপাতত, ঠিক আছে। বোর্ডে তোমার কিন্তু চয়েস থাকে যে 3টা সিকিউ তুমি হ্যাঁ, বাদ দিতে পারবা। তাহলে তুমি যদি দেখা যায় 5টা সিকিউ এফিশিয়েন্টলি চুজ করতে পারো, তোমার কিন্তু ওইখানে সিকিউতে 50-এ 50 তোলা সম্ভব, ঠিক আছে। দেন এমসিকিউর ক্ষেত্রে হয়তো তোমাকে সাফার করতে হবে, বাট ওই তো তোমাকে এটা বুঝতে হবে যে আচ্ছা আমার তো আর কিছু করার নেই, তাই না। সো এইভাবে তুমি শেষ করতে পারো যে আচ্ছা এই টপিকগুলো আসতেছে, এটা বুঝতে হলে তোমার এই যে পাস্ট ইয়ার কোশ্চেন দেখতেই হবে, ঠিক আছে। তোমরা যদি ধরো বেসিক অনেকের স্ট্রং থাকে, আমি অনেক সময় বলি যে পাস্ট ইয়ার না দেখলেও চলে যায়, ঠিক আছে, বাট তাও দেখা উচিত, কারণ ব্রেনে একটা প্যাটার্ন সেট হয় যে আচ্ছা এই প্রশ্ন এইভাবে করা লাগে, ঠিক আছে। সো অনেকেই দেখা যায় মানে ডিসিশনেই অনেক সময় লাগে যে আচ্ছা কোন গাইড নিব, কোনটা করব, কোন টেস্ট পেপার করব, ঠিক আছে। আমার কাছে মনে হয় এটা তুমি সিনিয়র কোনো ভাইকে জিজ্ঞেস করলে বেটার, মানে একদম ইমিডিয়েট সিনিয়র, সে ভালো বলতে পারবে যে আচ্ছা, বা 3-4 জন সিনিয়রকে জাস্ট একটু জিজ্ঞেস করে একটু ওপেন আপ হয়ে, বা হইতেছে তুমি হয়তো বা ইউটিউবেও এখন পেয়ে যাবা যে অনেকেই অ্যানালিসিস করে যে টেস্ট পেপার কোনটা ভালো, ঠিক আছে, বা কোচিং ম্যাটেরিয়ালও থাকে, সেখান থেকেও হয়তো দেখতে পারবা। আমি একটু প্রমোশন করে দিই আমাদের অ্যাপটাতে। এই যে ও যে জিনিসটা বললো না, অ্যানালাইসিসের এই যে পুরা প্রসেসটা, আমি এইটা আসলে মানে আমি যখন এইচএসসি লেভেলে আসলে ছিলাম, আমার টু বি অনেস্ট খুব ডিসগাস্টিং লাগতো এই কথাগুলো, যে অ্যানালাইসিস করে মানে আমার সহ্যই হইতো না এরকম টাইপের। বাট আমি যখন ভার্সিটি লাইফে উঠছি, মানে এত 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 পড়া ভাই, বিশ্বাস করো যে বাদ দেওয়াই লাগবে কিছু না কিছু। ধরো দেখা যায় গেছে আমার এমনও গেছে, আমাদের একটা মানে পার্ট থাকে ম্যাথমেটিক্যাল, আবার আরেকটা পার্ট থাকে একটু থিওরিটিক্যাল জিনিসপাতিও আসে, কোনো কোনো স্যারে দিয়ে দেয় এইটা কিভাবে কাজ করে, কার্যনীতি লেখো, ওইটা লেখো। তো আমি পুরা ম্যাসাকার হয়ে গেছি। তো ওইখানে আমি দেখে গেছি যে কিছু না কিছু তোমার বাদ দেওয়াই লাগবে। তারপরে হলো যে দেখা গেছে যে আমি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা শুরু করেছিলাম। তো আমাদের স্টাইলটা আবার একটু ভিন্ন, যে আমাদের তো স্যার টু স্যার আবার ভ্যারি করে, তাই না, বুয়েটের ক্ষেত্রে টিচার বা যে কোনো ভার্সিটির ক্ষেত্রে ভ্যারি করে। তো ওইটার মধ্যেও আবার দেখা গেছে যে আমি অ্যানালাইসিস যখন করতাম, ওই আমাদের এবছর যে পড়াইছে ওই স্যারে আবার আগে কোন বছরে পড়াইছে সেই কোশ্চেনগুলো দেখা গেছে একটু করছি। তখন দেখা গেছে কোনো কোনো সাবজেক্টে আমি দেখা গেছে একটু অনেক কম পড়ে, যে এটা অনেক বেশি পড়া লাগতো, অনেক কম পড়েও পার পেয়ে গেছি ভালো মতোই মোটামুটি। তো ওইখান থেকে আমার মনে হয়েছে যে অ্যানালাইসিস জিনিসটা আসলে অত খারাপও না আসলে, রেজাল্ট ভালো করার জন্য। ফিউচারে তুমি কি করবো ওটা আমি ঠিক জানি না, বা খারাপও করে না, রেজাল্টের জন্য আসলে খুব দরকারি এবং ভালো, খারাপও করে না আসলে খারাপও করে না। যে মানে তার একটা টাইমে দেখা যায় তুমি একটা স্পেসিফিক ফিল্ডে চলে গেছো, লাইক তুমি সিএসসিতে পড়ছো, তারও আবার একটা স্পেসিফিক ফিল্ডে চলে গেছো, তাই না। তো দেখা যায় ওই টাইমে যদি তোমার বিদেশে বা পিএইচডি টিএইচডি করতে যাওয়া লাগে, তখন তুমি আসলে ডিপ নলেজ তোমার অনেক হয়ে যাবে বারবার এক কাজ সার্টেন একটা ফিল্ডে, নট লাইক যে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, সার্টেন একটা ফিল্ডে তোমার একটা হয়ে যায়, বাট তোমার ওই পর্যন্ত আগে যাওয়ার জন্য এই ধাপগুলো আর কি পার করতে হবে। আচ্ছা এইখানে ধরো একটু বলি, এই যে আমি যখন স্কুলে ছিলাম, আমাকেও যদি কেউ বলতো যে আচ্ছা এইটাই প্রত্যেক বছর দেয়, এটা খালি পড়ে যা, আমি পুরো চাইতে যাইতাম যে আমি পুরো বই পড়বো তারপরে সব। তো স্কুলে যেটা হইতো যে বোর্ড বই থাকতো, একটা বই সেন্ট্রাল বই, কিন্তু অ্যাডমিশন বা এই যে এইচএসসি তে কিন্তু অনেকগুলা বই, সো বুক চয়েস করার একটা ব্যাপার থাকে। দেন হইতেছে এই যে আমি যদিও এইচএসসি তেও এই একই কাজ করছিলাম যে সব বই পড়তাম, সবকিছু পড়তাম, কিন্তু ভার্সিটিতে এসে জীবনে প্রথমবার আমি স্বীকার করতে রাজি ভাই, অ্যানালিসিস না করলে ভার্সিটি মানে খুবই আবার এরকমও দেখা যায় অনেক স্টুডেন্ট আছে স্কুল কলেজ সব জায়গায় একদম টপের উপরে টপ, ভার্সিটিতে এসে ফল করছে। কিন্তু আবার এমনও আছে হলো যে স্কুল কলেজে অ্যাভারেজে, ভার্সিটিতে একদম মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে বা টপ 10-এর মধ্যে আছে। এটা কিন্তু এই জন্য যত বেশি আস্তে আস্তে পরিধিটা বাড়বে, ওই সব কিছু পড়ার ন্যারো ডাউন করতে হবে, নাইলে কিন্তু তোমার লাইফে তুমি সব জায়গায় একটু আটকানোর চান্স বেশি। তারপর আমাদের কিছু এক্সেপশনাল তো থাকে, তারা যা দিবা তাই আসলে পড়তে পারে। তো এই পর্যায়ে আরেকটা কোশ্চেন, মানে আমি নিজের থেকেই বলি যে আমাদের দেখা যায় অনেক স্টুডেন্টরাই হলো যে অনেক পড়ে, হ্যাঁ সব কিছুই মোটামুটি ভালো লেভেলের দক্ষতা আছে,
বাট এক্সামে যে না মানে ভালো করতে পারে না। যেমন আমার নিজের লাইফে আমি এরকম দেখছি, অনেক কিছু পড়ে যেতে পারি না। আবার আমার একটা স্টুডেন্ট, আমি একটু নামটা আর কি উল্লেখ করলাম না, ওকেও দেখছি যে ও আসলে আমি যখন ওকে ম্যাথ দেই, ও ম্যাথগুলো খুব তাড়াতাড়িও করে এবং ভালো মতোও করে। ইনফ্যাক্ট এক্সাম হলে যে কিন্তু ওর মানে কলেজের এক্সামেও অ্যাভারেজ ছিল এবং অ্যাডমিশনেও যে খুব ভালো মানে করছে এক জায়গায়, কিন্তু আমি এক্সপেকটেশন রাখতেছিলাম আরো একটু বেশি। তো এক্সামের অ্যাপ্রোচটা আসলে কিরকম করা উচিত, বা প্রশ্নটা পাইয়া হলো যে কি কি লেখা উচিত বা কোনটা দিয়ে শুরু করবে, এরকম যদি একটু ওদের, যেহেতু তুমি সব জায়গায় আসলে ভালো করছো, তোমার কাছ থেকেই এটা ভালো মতো অ্যান্সার পাওয়া যাবে আর কি। দেখি আমি হইতেছে একটু স্কুল টাইমে ফেরত যাই, যখন হইতেছে মোটামুটি আইডিয়া থাকতো যে মানে কোন স্যার খাতা দেখবেন বা কিছু, তো তখন দেখা যেত মানে আমার রোল ওই সময় স্কুলে এক ছিল, তো আমি মোটামুটি ভাবতাম কি যে স্যারকে ইমপ্রেস করতে হবে খাতা দিয়ে, ঠিক আছে। তো ওই সময় হচ্ছে স্যার স্পেসিফিক করে অ্যাপ্রোচ নিতাম যে আচ্ছা অমুক স্যার এরকম পছন্দ করতে পারেন, এইভাবে লিখতাম, ঠিক আছে। মানে আগে থেকে ভেবে নিতাম যে কি কি লিখবো, ঠিক আছে, পুরো প্ল্যান থাকতো যে এইটা পরীক্ষা হলে লিখবো। এখনো দেখা গেছে যে কলেজে যখন হয়তো, কলেজের কুইজ তো মোটামুটি খারাপ গেছে একটু সেকেন্ড ইয়ারের দিকে, বাট মোটামুটি একটা এক্সপেকটেশন থাকতো যে এই টপিকটা দিবে, ঠিক আছে। মানে আমি সবসময় একটা গ্যাম্বল করতাম যে আচ্ছা এইটা দিবে, আমার মনে হইতেছে গাট ফিলিং কাজ করতেছে, আমি জানি না কেন কাজ করতেছে, ঠিক আছে, বাট দিবে ভাবতাম, পরে দিত। দেন হয়তো কি যে এক্সপেক্টেড কোশ্চেন যেহেতু সুন্দর মতো লেখা যাইত। মানে পুরো জিনিসটা এমন যে আমি একটা গেম খেলতেছি, সিমুলেটেড গেম, ঠিক আছে, এটা কি হবে আমি জানি আগে থেকে, কি প্রশ্ন আসবে জানি, কিভাবে লিখবো জানি, ঠিক আছে। তাহলে দেখা যায় যে এক্সামগুলো ভালো হয়। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে মানে এই আইডিয়াটা নাই যে কি আসতে পারে বা কিভাবে লিখবে, এটা আগে থেকে আসলে ভাবে না। এক্সাম হলে গিয়ে হইতেছে একটু নার্ভাস হয়ে যায়। বা অনেকের ক্ষেত্রে এই যে ধরো আমি বলছি কিছু জিনিস বাদ দিবা, হয়তো ওটা দেখছো যে আসছে, তাহলে কি ভয় পাওয়ার কিছু আছে? তুমি দেখো এটাকে বাদ দিয়ে কি কি করতে পারো অ্যান্সার, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট দেখা যায় ভয়ের কারণে একটু খারাপ করে। অনেকের হচ্ছে এই আমার ক্ষেত্রেই ছিল যে এক্সামের আগে অনেক বড় চাঙ্ক অফ সিলেবাস পড়ার ট্রাই করতেছি, বাট আমি নিজেই কিন্তু বলতেছি যে অল্প কিছু পড়েও কিন্তু পরীক্ষাটা দেওয়া যাইতো, ঠিক আছে, এবং রেজাল্ট এমন হইতো যে আমি এত বেশি কিছু পড়ে গেছি, তাতে যা হয়েছে তার চেয়ে বেটার হইতো, ঠিক আছে। তো এইভাবে একটু ন্যারো ডাউন করতে হবে, মানে যে এগুলো আসতে পারে, এগুলো আমি ব্রেনে আগে থেকে রাখতেছি যে এটা আসলে এইভাবে লিখবো। দেন ভয়ের কিছু নাই। মানে ধরো অনেকেই ভয় পায় যে আচ্ছা একটা পরীক্ষা ভালো হইবে বা খারাপ হইলে কি হবে, ঠিক আছে, সবার মধ্যে ভয় থাকে। আবার অনেকের ভালো হওয়ারও একটা থাকে যে ওই পরীক্ষাটা ভালো হয়, মানে ডে ড্রিমিং আর কি, বুঝছো। তো আমার কাছে মনে হয় যে পরীক্ষা আসলে পরীক্ষাই, মানে এটাকে যান্ত্রিকভাবে ট্রিট করা বেটার। যে পরীক্ষা আমি জানি এই ধরনের প্রশ্ন আসতে পারে, আসতে লিখে আসবো, ঠিক আছে। এক্সট্রা কিছু ফিল করার যে ভয় লাগতেছে, এগুলো হচ্ছে মিনিমাইজ করা লাগবে, ঠিক আছে। আমি হইতেছে এই যে অ্যাডমিশনে একটা কাজ করতাম, আমি হইতেছে বাথরুমে গিয়ে নিজেরে বলতাম যে অনেক তো পড়ছি, সব পারবো, ঠিক আছে। মানে যদি নাও পড়ি নাও পারি তাও বলতাম যে আমি পারবো, কারণ আমার হচ্ছে এই যে মানে একটু কনফিডেন্স লো ছিল ওভারঅল, ঠিক আছে। আমি এটা করতাম, দেখা গেছে যে এক্সাম তো মোটামুটি ভালোই হয়েছে। দেন এখন অনেকেই এগুলা বলে যে ধরো তোমার এক্সাম হলে অ্যাংজাইটি কাজ করতেছে, মানে একটু অস্থির লাগতেছে। তো আমি এক জায়গায় শুনছিলাম যে ঘাড়ের কাছে যদি হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে ই করো, তাহলে হয়তো এটা একটু কমে, একটু প্রেশার কমে বা সামথিং। সো এই ক্ষেত্রে ধরো তুমি মানে চাইলে কোনো ডাক্তারের কাছ থেকেও হেল্প নিতে পারো। মানে অনেকের কিন্তু অ্যাংজাইটির সমস্যা থাকে। হ্যাঁ, আমার স্পেশালি অনেক বেশি ঘটলে এখান থেকে আর কি ব্যথা করে, যদি বেশি প্রেসারে থাকি বা প্রেসারে। হ্যাঁ, এইটাই মানে তোমার যে ধরো রেজাল্ট, এটা কিন্তু আসলে খালি তুমি যে পড়তেছো সেটা থেকে না, কিছুটা তোমার মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে যে আমি হয়তো কনফিডেন্ট না, বা আমি হয়তো ওভার কনফিডেন্ট, এটাও হয়। তো অনেক স্টুডেন্ট মানে খুবই কনফিডেন্ট, সব লিখে আসছে, পরে দেখা যায় সবই ভুল করে আসছে, এমনও আছে। তো আমি যেটা মনে করি যে ধরো একটা পরিশ্রমী স্টুডেন্ট খারাপ করা, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার, ঠিক আছে। খুব মেধাবী একটা স্টুডেন্ট কিন্তু কম পড়ালেখা করে, সে যদি খারাপ করে মানুষ বলবে যে ও তো পড়ালেখাই করে নাই, ঠিক আছে। তো ওটা মানা যায় মোটামুটি। কিন্তু ধরো খুবই পরিশ্রমী স্টুডেন্ট যে অনেক পড়তেছে, স্টিল খারাপ করতেছে, এটা কিন্তু আসলে একটু কষ্টের, যে এত পড়তেছে, অত পরিশ্রম করে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে পরিশ্রমটা একটু গুছায় করো, আর পরীক্ষার আগে একটু কম জিনিস রিভিশন দাও, ঠিক আছে। তোমার পড়াগুলা আগে থেকে থাকবে, তুমি পরীক্ষা হলে জাস্ট মানে পরীক্ষার আগে যে পড়বা সেটা ট্রাই করবা একটু মানে স্পেসিফিক কিছু জিনিস রিভিশন দিয়ে যাওয়ার, ঠিক আছে। দেন যেটা বললাম অলরেডি বলছি, PYQ আছে, টেস্ট পেপার আছে বোর্ডের জন্য, আর অ্যাডমিশনের জন্য তুমি যেখানে ভর্তি হবা সেইখানের PYQ করা লাগবে। মানে মেডিকেলে পরীক্ষা দিলে মেডিকেলের,
ভার্সিটিতে হলে ভার্সিটির, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা অন্তত সেইটার আলাদা একটা PYQ পাবা, সেটা করে যাবা, ঠিক আছে? সো তো তোমার যখন হইতেছে আইডিয়া থাকবে যে আচ্ছা এটা তো আসে, এটা আসবে, দেখবা তুমি পারতেছো। আর অন্য কোনো সমস্যা থাকলে এই যে বললাম সবগুলোর হচ্ছে সলিউশন আছে, বুঝছো? তোমার কাউকে আস্ক করতে হবে বা কোথাও থেকে জানতে হবে। জাস্ট আমি যেটা করতাম যে এই যে কনফিডেন্স ইস্যু বা অন্য কিছু ইস্যু, আমি হচ্ছে এই যে ইউটিউবে গেছি, আমার এরকম সমস্যা লিখছি, দেখি যে চলে আসছে। আর এখন দেখো AI আছে, AI তোমাকে আরো গুছায় বলতে পারবে বিষয়গুলা, ঠিক আছে? তো তো তুমি ওর একটা আমি একটু হাইলাইট করি, একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আমরা অ্যানালাইসিস করে বুঝলাম যে এইটা আসবে, বাট ওই জিনিসটা কিভাবে লাগবে এটাও কিন্তু তোমার মাথায় সেট করে আগে যাইতে হবে। কথার কথা তুমি জানো লাসাতেলিয়ার নীতি থেকে একটা কোশ্চেন আসবে, তুমি জানো লাসাতেলিয়ার নীতিটা হলো যে কি? কি, হ্যাঁ। কিন্তু কিভাবে স্টাইলে লিখলে তোমার ভালো নাম্বার পাবা এটা কিন্তু মাথা আগে থেকে সেট করে যাওয়া ভালো। তাইলে দেখা যায় তুমি পরীক্ষার হলে তোমার আর ভাবা লাগবে না, তুমি টু দ্য পয়েন্টে লিখতে আসলে পারবা, লিখতে হ্যাঁ। পারতেছো। এটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি। এবং ও আরেকটা কথা বলছে যে আমাদের কিন্তু মাঝে মধ্যে অনেক কিছু মানে ফিজিক্যাল প্লাস মেন্টাল দুইটার মিলিত আকারে কাজ করে। যেমন ও বলছে যে অনেকের ঘাড়েই হয়, যেমন এটা আমি নিজে অনেক সময় ফেস করছি, যখন অনেক বেশি প্রেশার থাকে আমার এই ঘাড়ের এই জায়গায় একটু ব্যথা করে। তো কিন্তু ডাক্তারের কথাও বলছে যে এরকম যদি কিছু থাকে, এটা অনেকে বলে। এবং আমি আরও একটা জিনিস শুনছি যে অনেকে গ্লুকোজ পানি নিয়ে যায়। আচ্ছা, যে এটাও ভালো একটা জিনিস, এটা কারণ একটা আমি আমার ক্ষেত্রে একটা জিনিস বলি, আমি হইতেছে ছোটবেলা থেকে পড়ি হচ্ছে হেঁটে হেঁটে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো হেঁটে হেঁটে পড়ার একটা লজিক হইতেছে এতে রক্ত সঞ্চালন ভালো থাকে। হ্যাঁ, দেন যেটা মানে এক্সামের ক্ষেত্রে হয় যে অনেকে দেখা যায় মানে অনেক পড়া পড়ছে কিন্তু খাওয়ারই টাইম পায় না, ঠিক আছে? সো না খাওয়ার কারণে কিন্তু ব্রেন কাজ করবে না, ঠিক আছে? আবার অনেকে থাকে স্লিপ ডিপ্রাইভড, মানে রাতে ঘুমায় না। আমিও একটা টাইম এরকম করতাম, বাট এখন আমার কাছে মনে হয় যে ওইটা আসলে মানে যদি প্রপার প্ল্যান থাকতো তাহলে হয়তো করা লাগতো না, ঠিক আছে? তো এগুলো কিন্তু সমস্যা তৈরি করে, ঠিক আছে? তুমি ধরো তোমার কিছু হ্যাবিট হয়তো আছে যেগুলা মানে খারাপ, এটা স্বীকার করতে হবে। দেন যদি চেঞ্জ করতে পারো করো, আর নাহলে কিছু ওয়ে আউট বের করলা। সো এই যে যারা খেয়ে যাইতে পারে না তাদের ক্ষেত্রে এই যে গ্লুকোজ যদি নিয়ে যায় বা মিষ্টি জাতীয় কিছু যদি খায়, মিষ্টিতে তো অনেক বেশি তোমার শর্করা থাকে, ঠিক আছে? এটা মানে খুব দ্রুত আর কি বডিতে ছড়ায় যেতে পারে। সো এগুলো কিন্তু বেটার কাজ করে সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো এই পর্যায়ে একটা জিনিস হলো, আমরা যখন আমি লাইক আমার কথা বলি, আমি কিছুদিন আগে যখন টিউশন করাইতাম বা যাদের হলো যে পড়াইছি ব্যাচে, আচ্ছা। ওদের অনেকেরই দেখা গেছে এইচএসসি নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই। সবারই যে একটু সিরিয়াস Admission নিয়ে। অ্যাডমিশন, খালি হ্যাঁ। অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশন। ইনফ্যাক্ট দেখা যায় পড়াইতে গেলেও একদম ডিপ থেকে আস্তে আস্তে শুরু যখন বিল্ড আপ হ্যাঁ, করতে বুঝতে চাই পারছি। কনসেপ্ট, ওইগুলো না বলে এবার কি ভাই একটু কঠিন অঙ্ক দেখেন, এগুলো তো আমরা হ্যাঁ। ভাই বা অ্যাডমিশন রিলেটেড একটু বুয়েটের মতো অঙ্ক দেখান বা অমুক টমুক। তো এবছর এইচএসসিতে কিন্তু ভালো লেভেলের একটা ফল করছে, ফল তাই না? হয়েছে, হ্যাঁ। তো আমার মতে আস্তে আস্তে এইচএসসির এখন গুরুত্বটা বাড়বে, কেন কি স্টুডেন্ট আর অত ইজিলি যে আগে সবাই প্লাস পেয়ে যেত হ্যাঁ। ওইরকম কিন্তু সিনারিও আস্তে আস্তে চলেই যাচ্ছে, এরকম পর্যায়ে যাচ্ছে। তো এখন এই পর্যায়ে তোমার কাছে একটু জানতে চাই যে এই মানে পরিবর্তনটাকে তুমি কি চোখে দেখতেছো, প্লাস যারা এইচএসসি সময় থেকে অ্যাডমিশন শুরু করে, কিছু স্টুডেন্টের জন্য হয়তো সেটা ভালো হইতেই পারে কারণ কি সে হ্যাঁ। একটু এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু ওভারঅলভাবে এইচএসসি সময় থেকে অ্যাডমিশনের যাত্রাটা শুরু করা একটা কি ঠিক, নাকি যেহেতু টাফ আইসা পড়ছে, সিস্টেম আইসা পড়ছে, তো এইচএসসি দিয়ে ফোকাস করে এইচএসসির জায়গাটাতে থাকবে কিনা, আচ্ছা। এটা তোমার আসলে আমি কিরকম? অলরেডি একবার বলছি যে আমাদের হচ্ছে আমার কাছে যেটা লাগতো নিয়ার ফিউচারে আমি হচ্ছে বিলিভ করতাম, হ্যাঁ, যেমন কুইজ আছে, কুইজের জন্য পড়তেছি। হ্যাঁ, মানে আমাদের কলেজের ব্যাপারটা হয়তো কি যে ওখানে আসলে অ্যাডমিশনের টপিকগুলো থেকেও প্রশ্ন দিত। হ্যাঁ, সো এই জন্য আমার পড়তে হয়েছে, মানে আমি যেহেতু কলেজে ভালো করতে চাই। হ্যাঁ, যদি না দিত হয়তো আমি পড়তাম না ওইভাবে, ঠিক আছে? আচ্ছা, সো কলেজ পার করতাম কলেজের টাইমে, তারপর এইচএসসি পার করতাম, মানে যখন সামনে যেটা ওইটাতে ফোকাস দিতাম। এখন ব্যাপার হইতেছে ধরো মানে আমাদের সময়টা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক স্টুডেন্ট এখন অনেক অ্যাডভান্স, হ্যাঁ, এন্ড আমি এটা অনেক বেশি দেখি যে যে স্টুডেন্টটা সিরিয়াস হ্যাঁ, এটা আমি সে খুবই অ্যাডমিশন ফিল নিয়ে করি, কেন কি সিরিয়াস। ওর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, ও বলতো যে আমাদের সময় আসলে আমরা আসলে 3-4 3.5 বছর বা 3 বছর তো অ্যাটলিস্ট পাইছি, তাই হ্যাঁ, না? হ্যাঁ, তো করোনার ওই কারণে। টাইমে আমরা যতটা না নলেজ গ্যাদার করছি, দেখা গেছে 1 বছর এক্সট্রা পাওয়ার ফলে এখন স্টুডেন্টে দেখি 1.5 বছরের মধ্যেই ওগুলো এই একদম সেম নলেজ করে গ্যাদার ফেলতেছে। করতেছে, এটা যেটা অবশ্যই ভালো, হ্যাঁ, কিন্তু মানে আমি যেটা বুঝতেছি যে এইচএসসি তে যে ফলটা আমি দেখলাম তাতে আমার একটুখানি আউটলুক চেঞ্জ হয়েছে যে মেবি অত বেশি স্টুডেন্টও আসলে মানে ওইভাবে কভার করতে পারে না, ঠিক আছে? তো
আমি একটা হচ্ছে জেনুইন কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যদি 2018 বা 17 বা তার আগের রেজাল্টগুলো দেখো, তাহলে তুমি নিজেই বুঝবা যে ভাই রেজাল্ট এখনো আগের থেকে ভালোই আসতেছে। হ্যাঁ। ঠিক আছে, 20 সালটা ছিল একটু মানে এক্সট্রা, মানে হ্যাঁ, আলাদা ওটা রকম, তো আসলে তো মানে ধরা আমাদের যায় না আর কি। ধরা যায় না। মানে করোনার কারণে আমাদেরকে অটোপাস দেওয়া হয়েছিল, অনেকে ভাবে যে অটোপাস তো ভালো। আমি বলবো যে ভাই ভালো খারাপের কিছু নেই, মানে করা লাগছে, করছে এই জন্য। করছে। তাও এমন পরিস্থিতিতে যে 7 মাসের মতো একটা ডিসিশন পেন্ডিং ছিল যে অটোপাস দিবে কি দিবে না, দেন দেওয়া লাগছে, তাই দিছে। সো অটোপাস দেওয়ার কারণে হয়েছে কি যে A+ অনেক বেশি আসছে, তারপরে 21-এ মনে হয় হালকা কমছে একটু, নাকি 21-এ মনে হয় আবার বাড়ছে ডিউ টু শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস প্লাস ওই বছর একটা হয়েছিল কি হাফ পরীক্ষা বা সামথিং। হাফে তো হয়েছে, তার মধ্যে মানে দুইটা মনে হয় সিকিউ লেখা লাগছে এরকম কিছু, হ্যাঁ, 8টার মধ্যে থেকে বা 8টার মধ্যে 2টা, এরকম কিছু আমারও একটা খেয়াল ছিল, আছে। অনেকগুলা প্রশ্ন থেকে। আমি হচ্ছে ওই সময় বিভিন্ন কোচিং এর বাট ওই ম্যাটেরিয়াল, বছরের কোশ্চেন গুলা কিন্তু একটু তুলনামূলক কঠিন ছিল, বাট আচ্ছা। দুইটা লেখা তো এমনি ভাই যাবে। আমি হচ্ছে ওই বছর মানে বিভিন্ন কোচিং এর মডেল টেস্টের কোশ্চেন বা বিভিন্ন কাজে ছিলাম। হ্যাঁ। ঠিক আছে, তো দেখা গেছে আমি একটা কোশ্চেন অনেক মানে কষ্ট করে চিন্তা করে হচ্ছে সেট করছি, পরে হচ্ছে আমাকে কোচিং থেকে বলতেছে ভাই এই প্রশ্নের উত্তরটা একটা স্টুডেন্টও দেয় না, কারণ ওই যে 8টা থেকে হয়তো 2টা বা 3টা লেখা লাগছে এইটা। ঠিক আছে, সো দেখো 21, 22, 23, 24, ঠিক আছে, এই ব্যাচগুলোর কিন্তু নর্মাল মানে পরীক্ষা হয় না, শর্টে হয়েছে, বিভিন্ন কাহিনীতে হয়েছে। ঠিক আছে, 25 হচ্ছে লাস্ট শর্ট। লাস্ট শর্ট। কিন্তু এটার ক্ষেত্রে দেখা গেছে যে 25-এর বেশ কিছু বোর্ডের কোশ্চেনে ভুল ছিল সামান্য, দেন আরো কিছু ইস্যুস ছিল। এমন না যে ধরো আমি বলবো যে স্টুডেন্টের সব দোষ, আবার এমনও না যে টিচারদের সব দোষ। ঠিক আছে, মানে হাতে সুযোগ আছে তোমার এখন, এটা যে যেভাবে এক্সপ্লোর করতে পারে। ঠিক আছে, তো রেজাল্টে আসলে একটা ধস নামারই ছিল, মানে রেজাল্টটা কমারই ছিল। যেহেতু তুমি যদি ওই যে বললাম 18-এর আগের ট্রেন্ড দেখো, তুমি বুঝতে পারবা যে কোনো পপুলেশনেই হইতেছে আসলে সবাই অনেক বেশি চেষ্টা করবে কোনো কিছুর জন্য, এটা হয় না। ঠিক আছে, এটা মানে খালি বাংলাদেশের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, আমাকে হচ্ছে আমার দিদি বলতেছিল যে কানাডার ওদিকে মানে মানুষ বাংলাদেশে যেমন সবাই উচ্চ শিক্ষার জন্য আগায়, ওরকম কিন্তু না। ঠিক আছে, সো যাই হোক আমাদের দেশের তো আমাদের পরিস্থিতি আগাইতে হবে। তো ওই discussion এইচএসসির যে রেজাল্টটা আছে ওভারঅল আর কি এরকমই থাকার কথা। তোমরা যদি গ্রাফ কার্ভ গুলো দেখো, আমরা হচ্ছে নর্মালি বলি ওই যে বেল কার্ভ দুনিয়ার সব জায়গায় আছে, মানে তোমরা হয়তো বা ওই যে মাল্টিজিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এখানে দেখছো বেল কার্ভ আছে। সো নর্মালি এরকম ভাবেই ডিস্ট্রিবিউট হয় জিনিসটা, যে A+ এত সংখ্যক হয়তো পাওয়ার কথা। ঠিক আছে, যে কোনো পপুলেশনের ক্ষেত্রে তো ওইরকমই পাইতেছে কিন্তু, বুঝছো, মানে স্টুডেন্টরা যে খুব খারাপ অবস্থায় আছে এমন মানে না। যে নরমাল ডিস্ট্রিবিউশনটা। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনটা। তো যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হঠাৎ করে চলে আসে। ঠিক আছে, তো 18-র চেয়ে এখনো সম্ভবত A+ বেশি আছে 18 সালের চেয়ে। হয়তো আমরা ওইদিকে আগাইতে পারি, আবার নাও আগাইতে পারি। আমি অনেকবারই বলছি যে অনলাইন এডুকেশন আছে, সুযোগ আছে। তোমাদের অনেকের ক্ষেত্রেই হয় যে ভাই অনেকেরই, বুঝছো, যে কলেজের ক্লাসগুলো অত বেশি বোঝা যায় না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে অনলাইনে তোমার আসলে এক্সপ্লোর করতে হবে। অ্যান্ড বিষয়টা এমনও না যে সব জায়গায় পেইড কোর্সই করতে হবে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মানে ফ্রি কোর্স আছে। মানে ধরো তুমি হচ্ছে অন্তরীকরণ বুঝো না, তাহলে তুমি জাস্ট ইউটিউবে যাও, সবচেয়ে পপুলার যে ভিডিও ওইটাই দেখবা, দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর আমার যে কথাটা এটা তুমি এইভাবেও বুঝতে পারবা, তুমি দেখবা যে কোনো প্লেলিস্টের ক্ষেত্রে প্রথম ভিডিওটা অনেক বেশি ভিউ এবং আস্তে আস্তে এটা কমে যায়। ঠিক আছে, তার মানে কনসিস্টেন্ট আসলে মানুষ থাকতে পারে না। ঠিক আছে, খুব বড় সংখ্যক স্টুডেন্টের পক্ষে মানে এইচএসসিতে সবার A+ পাওয়া এটা কাইন্ড অফ মানে ইম্পসিবল, বুঝছো। সো দেখো তুমি কিভাবে হইতেছে ওই যে বেল কার্ভের, আচ্ছা এখানে যদি বেল কার্ভের সবচেয়ে ভালো অবস্থাটায় থাকতে পারবা, সেটার জন্য তোমার এই যে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে। আর যেটা আমরা বলতেছিলাম যে এইচএসসির শুরু থেকে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, খারাপ না, কিন্তু তোমার এইচএসসিতে যে ভালো করতে হবে এটা যেন ভুলা না যাও। বাংলা ইংলিশ আইসিটি পড়লাম না বা বায়োলজি পড়লাম না, এটা করার কি দরকার? অলরেডি বলা হয়েছে যে অ্যানালিসিস করে অন্তত যেটুক কভার করা দরকার ওইটুক কভার করো, যাতে তোমার সাথে ধরো অ্যাক্সিডেন্ট না হয়, বুঝছো। আমাদের যখন মানে কলেজে ছিলাম তখন দেখা যেত যে স্যার বারবার বলতেছেন যে ইংলিশে A+ না পাওয়ার কারণে কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারে না, 1 বছর এরকম হয়েছিল। তো স্যার এটা বারবার বলতেন। আচ্ছা, এরকম একটা সিনারিও আমি অনেক শুনেছিলাম যখন স্টুডেন্ট ছিলাম। সো দেখো হঠাৎ করে বুয়েট কি বলবে কেউ কিন্তু জানে না। আমি হইতেছে এবছর হঠাৎ শুনছিলাম যে 10,000-কে সুযোগ দিবে, তা আমি হইতেছে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করছিলাম, দেন দেখা গেছে যে স্টুডেন্টরা তো ওইভাবে বিশ্বাস করতেছে না, কারণ
আগে দিত 12, হঠাৎ করে 10 দিবে। সো এটা কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই, ঠিক আছে? সো কালকে যদি আবার বলে যে না ইংলিশে A+ লাগবে, তুমি তো এক্সপেক্ট করতেছো না, তুমি ইংলিশে A+ মিস করে ফেললা, তোমার কিন্তু ওই স্বপ্নটা পূরণ হবে না, তুমি কিন্তু প্রথম ধাপে বাদ পড়ে যাবা, বুঝছো? সো যেটা বলতেছি যে সবকিছুকে স্টেজে ভাগ করে প্রত্যেকটা স্টেজকে পার করো, ঠিক আছে? মানে একটা কথা বলে না, ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া, সো ওইটা করা যাবে না। তোমার এইচএসসিতে ভালো করতে হবে, তারপর তুমি অ্যাডমিশনেও ভালো করবা। আর একটা ফ্যাক্ট বলি, সেটা হইতেছে তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বোর্ডের যে কন্টেন্ট আছে, বোর্ডের জন্য যেটা কভার করতে হয়, জাস্ট ভালো রেজাল্ট না, মানে ওভারঅল সবকিছু যে কভার করতে চায়, সে যদি চায় যে মানে বোর্ডের জন্য যা যা পড়বে, দেখবা অ্যাডমিশনে কিন্তু তার ভালো হইতেছে রেজাল্ট। কারণ অ্যাডমিশনে আমি যদি বুঝি যে আমার জাস্ট ম্যাথটা ফাস্ট করতে হবে, তা বাদে কিন্তু ওই একই ম্যাথ, হয়তো আরো সুবিধা আছে যে বোর্ডে আমার একটা বড় ম্যাথ করা লাগতো, হয়তো লেন্দি 2 পেজের, অ্যাডমিশনে হয়তো আমার ওইটা হাফ পেজে করা লাগবে, মানে হাফ পেজের ম্যাথই দিবে, ঠিক আছে? বা 2 পেজের ম্যাথ দিলেও তোমার যখন আগে থেকে করা, তুমি বুঝবা যে আচ্ছা এটা তো বড়, এটা তো হয়তো শেষ করতে পারবো না, যতটুকু করতে পারবা, ঠিক আছে? সো বোর্ডের প্রিপারেশনটাই যদি কারো সলিড 100% হয়, যে যা দিবে তাই পারবো, 100%-এ 100%ই মার্ক আসবে, তার অ্যাডমিশন অটো ভালো হবে, ঠিক আছে? তো এটা হলো সামারি আকারে যদি বলি, আমাদের ও যেটা বলছে যে ও হলো যে এইচএসসিটাই ফলো করছিল ওর নিজের লাইফেও। ও আসলে এইচএসসি বলতে কি, ও আসলে নটরডেম পড়ছে, ওর লাইফের অনুযায়ী বলছে যে ওর কুইজ যখন ছিল, ও কুইজটাই ওর মেইন ছিল যে ইমিডিয়েটলি তোমার সামনে যেটা আছে ওইটা ফলো করো, পরবর্তীটা তোমার আপনি ভালো হইতে বাধ্য। তো এই পর্যায়ে আমরা একটু এইচএসসি 26 ব্যাচ নিয়ে কথা বলতে চাই যে ফুল সিলেবাস ওরা, হ্যাঁ ফুল সিলেবাস, যে সব সময় হলো যে বাকিরা হাফ সিলেবাস দিয়ে আসলো। ফুল সিলেবাস বলতে কি, যখন হাফ সিলেবাস ছিল তখন স্টুডেন্ট এইরকম বলতো যে আসলে হাফ সিলেবাস কমপ্লিট হয় না, মানে কমপ্লিট হয় না, এই একটা কথা। একটা বলতো যে হাফ সিলেবাস খুব একটা কমায় না, ওদের ভাষ্যমতে যে হাফ সিলেবাসেও মোটামুটি সবই আছে এরকম। কিন্তু আমার কাছে মনে হইতো যে হাফ সিলেবাসে যথেষ্ট কমাইছে কি, আমি যখন এইচএসসিতে ছিলাম, আমার ম্যাথে মানে না বোঝার ম্যাথ থাকলে ওই পারমুটেশন এইগুলা সম্ভাবনার এইরকম টাইপেরই ম্যাথ থাকতো, বাকিগুলো ম্যাথগুলা কিছুটা প্র্যাকটিস করে গেলেও পাওয়া যেত। ওইখানে এমন টাইপের কঠিন কিছু দিতে পারে, যেমন আমাদের বুয়েটের অ্যাডমিশনে মনে হয় সম্ভাবনার একটা ম্যাথ আসছিল, হ্যাঁ কি একটু ঝামেলার। তারপরে হলো যে আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্স আমার কাছে অনেকগুলো, যেমন ম্যাগনেটিজম বিশাল একটা অধ্যায় ছিল, 4 নাম্বার, 4, 5, তারপর 6 নাম্বার সেকেন্ড পেপারে, মানে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালোই একটা বাদ দিচ্ছিল। কিন্তু এবছর যারা আর কি জেনুইন 26 ব্যাচ, ওরা তো আসলে বুঝতেছে ফুল সিলেবাস, তো ওদের হইলো যে ফুল সিলেবাস হওয়ার ফলে দেখা যায় যে আমাদের সবসময় অ্যানালাইসিস কথাটা বারবার আসতেছে, তাই না? তো ওদের কিন্তু বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো, মানে রিসেন্ট যে ওরা 4-5 বছর এই সিলেবাস কোশ্চেন নাই, এইটা একটা হলো যে চ্যালেঞ্জিং ব্যাপার। ইনফ্যাক্ট অনেকগুলো টেস্ট পেপারে দেখলেও দেখা যায় যে ফুল সিলেবাসটা শেষ হয়েছে, কিন্তু আমাদের তো বোর্ডের পরীক্ষা হয় না 20 সালে, 19 সালে কিন্তু শেষ, তাই না? তারপরে তো আর নাই, তো মাঝে মধ্যে 19 সালের কোশ্চেনও পাওয়া যায় না, তাই না? খুব আগের যদি কোনো একটা ভালো বইটই থাকে তাইলে হয়তো পাওয়া যেতে পারে। তো ওদের জন্য আসলে সাজেশনটা কি থাকবে যে ফুল সিলেবাসটারে কভার করার জন্য, বা তোমার মতে এটা কি কেমন লাগতেছে, যে এটা কি ভালো হয়েছে ওদের জন্য না খারাপ হয়েছে? এটা সত্যি কথা বলতে গেলে মানে জিনিসটা খারাপই হয়েছে, মানে ওভারঅল শর্ট ছিল, হঠাৎ করে ফুল। আর আমার কাছে, আমি যেহেতু হচ্ছে টিউশন করাইতাম, সো আমি দেখছি যে স্টুডেন্টরা ওই যে শর্টটাও ভালো মতো শেষ করতে পারে না, মানে অনেক কলেজে দেখা যায় শর্টকে আরো শর্ট করে শেষ করছে। তো সেইখান থেকে আমি যেটা বুঝি যে ফুল সিলেবাসও সম্ভবত এভাবে বেশিরভাগ পার্টি নেগলেক্টেড থেকে গেছে। অ্যান্ড যেহেতু টিচাররাও ইউজ টু না, মানে শর্ট করাইতেছে এত বছর ধরে, 6টা বছর ধরে, 6 বা 5 বছর আর কি, তো দেখা গেছে অনেক কলেজেই কিন্তু এই জিনিসগুলো মানে ভালো মতো শেষ করতে পারে না। তাইলে স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে একটা মানে খারাপ দিকেই আছে ওরা। তো এই ক্ষেত্রেও ধরো তোমার হাতে, ধরো আমার কাছে যে সুযোগটা ছিল অন্যরকম পাঠশালা, অনেক পুরান ভিডিও, মানে ভিডিও কোয়ালিটিও ধরো মানে কন্টেন্ট অনেক ভালো, কিন্তু ধরো তোমরা যেমন এখানে হয়তো দেখতেছো যে লাইটিং আছে অনেক সুন্দর সুন্দর করা, ওইরকম হাইফাই ব্যাপার স্যাপার নাই, ঠিক আছে? কিন্তু দেখবা যে কন্টেন্ট ভালো, ঠিক আছে? এই যে যেমন বললো যে পারমুটেশন কম্বিনেশন, তো দেখা গেছে যে আমি হচ্ছে অলিম্পিয়াডের দিকে একটু ঝুঁকেছিলাম, তো আমি 8-এর দিকে হইতেছে এই যে কম্বিনেশন পারমুটেশন
আশিক শেখার ভাই না আশিক জানি হ্যাঁ রাসেল ভাইয়ের ভিডিও রাসেল দেখছিলাম, ভাই, হ্যাঁ। আশিকুজ্জামান রাসেল ভাইয়ের। হ্যাঁ তো এটা কিন্তু ওই অন্যরকম পাঠশালারই, অ্যান্ড ওই ভিডিও কিন্তু এখনো আছে, তাই না? যেমন আমার ওই ভিডিও মানে হেল্প করছিল, তোমারও কিন্তু করবে, ঠিক আছে? তো তুমি যেখান থেকে পারো, মানে আমার কথা হইতেছে যেখান থেকে তুমি যদি খান একাডেমি মানে ইংলিশ বুঝো, খান একাডেমি দেখলা, বা খান একাডেমি বাংলা থাকতে পারে, বা আরো অনেক রিসোর্স আছে, মানে এত বেশি রিসোর্স এখন, তুমি যে কোনোটাকে ফলো করে আগাইতে পারবা। অ্যান্ড আমাদের সময় যেটা ছিল যে আমাদের সময় কিন্তু ওই যে ফিজিক্সওয়ালা অনেক পপুলার হইতে শুরু করছে, তাই না? সো আমি দেখা গেছে ওই যে অ্যাডমিশন যখন করোনা ছিল তখন হইতেছে আসলে ফিজিক্সওয়ালাকে ওইভাবে ফলো করা শুরু করছিলাম। অ্যান্ড ফলো করে আমি যেটা বুঝছিলাম যে আমাদের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু ফিজিক্সওয়ালাতে ভালো মতো শেষ করা, মানে just মানে আমাদের সাথে অনেকটা মিলে। তুমি যদি ভিডিও টিডিও দেখো তাহলে আমাদের এই সাইড বাই সাইড ওদের হালকা একটু বেশি থাকতে পারে, ওগুলো তুমি দেখলেই বাদ দিতে পারো, বাট হ্যাঁ, অনেকটাই মিলে আমাদের অনেকটা মিলে। সিলেবাসের সাথে। তো রিভিশনের ক্ষেত্রে আমার মানে যেহেতু কলেজে একবার সবকিছু পড়া হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও দেখছি রিভিশনের জন্য, মানে আমার একা একা রিভিশন দিতে কেমন যেন অড লাগতেছিল। আচ্ছা, তো মানে একজন টিচারের মতো সে অনলাইন ভিডিওতে ছিল, তো আমি হচ্ছে নোট করে যাইতেছিলাম এন্ড অল। তো তোমাদের ক্ষেত্রেও দেখা যাবে যে অনেক মানে সিলেবাস অনেক বেশি, তো তাই না? সো সেই ক্ষেত্রে ধরো প্রথম কথা হচ্ছে যে সিলেক্টিভ অ্যাপ্রোচটা তোমার ক্ষেত্রে হয়তো ওইভাবে নিতে পারবা না, যেহেতু 5 বছরের কোশ্চেন নাই, বাট স্টিল দেখবা যে টেস্ট পেপার তো আছে, তাই না? টেস্ট পেপারে কলেজের কোশ্চেনগুলো তো থাকবে, বিভিন্ন কলেজ তো প্রশ্ন করছে। সো মোটামুটি দেখো, আমি শুরুতেও একবার বলছিলাম তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে কি করবা, ঢাকার কলেজ দেখবা, কারণ তোমার বোর্ডের যে কোশ্চেনটা আছে এটা কিন্তু নর্মালি তোমার বোর্ডের টিচাররাই করেন, ঠিক আছে? সো অন্য বোর্ডের ক্ষেত্রে ওইভাবেই। সো ওই কলেজের কোশ্চেনগুলো দেখতে পারো, তাহলে হয়তো একটা আইডিয়া পাবা। বা আমাদের সময়ের যে ম্যাটেরিয়াল ছিল, যেমন আমি বলছি অলরেডি যে কনসেপ্ট বুক দেখতাম, সো কনসেপ্ট বুকগুলো দেখতে পারো। সবকিছুই হইতেছে তোমার হাতে কতটুকু টাইম আছে ওটার উপরে। দেন তো ওর একটা জিনিস ভালো লাগলো, ও কিন্তু এইটার মধ্যে একটা অ্যানালাইসিস আইনা ফেলছে, যে আমরা বারবার বলি যে বোর্ডের কোশ্চেনগুলোতে এইসব অধ্যায় নাই, কিভাবে প্র্যাকটিস করব বা এই, তো ও একটা ভালো কিন্তু আইডিয়া দিয়েছে। তোমাদের সময় কিন্তু একটা টেস্ট পেপার বাইর হবে, তাই না? তো ওইখানে কিন্তু তোমাদের এই যে অধ্যায়গুলো কোনো বোর্ডে এক্সাম হয় নাই, ওই অধ্যায়ের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন কলেজে পাবা, এবং ওই কলেজের কোশ্চেনগুলোই দেখা যেতে পারে তারা মডারেটর আকারে তোমাদের বোর্ডের কোশ্চেন করতে গেছে, তো ওইখান থেকে তুমি কমনও পাইতে পারো। তো প্র্যাকটিসের কিন্তু জায়গা আছে। আর আরেকটা জিনিস বললো যে ধরো তুমি অনলাইন ভিত্তিক পড়তেছো বা করতেছো, তো রিসোর্সের কিন্তু অভাব আসলে নাই ওই সব অধ্যায়গুলার। জাস্ট তোমার একটু নিজের একটু টাফ টাইম আসলে যাবে, তাই না? যে মানে ওভারঅল স্টুডেন্টদের আসলে একটা টাফ টাইমে যাবে, কারণ অল অন এ সাডেন। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে ওদের জন্য আসলে ভালো, কেন কি ওদের ওদের full ফুল syllabus-ই সিলেবাসে পড়তে তো হয়। ওরা পরীক্ষা দিত না, হ্যাঁ। তখন একটা ডিলেমা কাজ করতো যে ভাই হাফ সিলেবাসে পড়বো না Full-এ ফুল পড়বো। সিলেবাসে এখন পড়বো। এখন dilemma তো নাই। কোনো নাই, এখন তুমি ফুলেই পড়তে হবে। তো এটা আবার ওদের জন্য আসলে ভালো। ভালো হয়েছে, তাই না? তো এই পর্যায়ে আমরা হলে যে একটু প্রশ্নের দিকে যাব, যে আমাদের অনেকে আছে যে ছোটবেলা থেকেই ধরো ইঞ্জিনিয়ার হইতে চায় বা ডাক্তার হইতে চায়, এরকম জিনিসপাতি। তো এরকম দুইটা টাইপের গ্রুপ আমাদের মধ্যে একটু বেশি, যে ইঞ্জিনিয়ার এক সাইডে, মানে সায়েন্সের ক্ষেত্রে বলতেছে, আর ডাক্তার টাইপের এক সাইডে। তো যারা ডাক্তারি পড়তে চায় তাদের জন্য দেখা যায় বায়োলজিটা ছোটবেলা থেকে খুব মানে আগ্রহ সহকারে পড়ে। দেখা যায় তারা একটু ম্যাথটার দিকে মানে ডেডিকেটেড, সে অন্য কোথাও মানে ডাক্তারিটাই মেইন ফোকাস, এরকম টাইপের। ম্যাথটাতে একটু কম করে, কারণ কি ম্যাথে তো আসে না থেকে। তো এদের মাঝে মধ্যে দেখা যায় কি ওরা যখন ফল করে, যখন বাই চান্স, মেডিকেলটা তো আমাদের খুবই একটা রিস্কি একটা জায়গা, তাই না? মেডিকেল সবচেয়ে রিস্কি জায়গা, সবচেয়ে রিস্কি জায়গা, কারণ ওখানে অনেক পরীক্ষা দেয়। তো তাদের জন্য আবার সার্ভাইভ করাগুলো কঠিন হয়ে যায়। অন্য যে ভার্সিটিতে পরীক্ষা দেওয়া একটুখানি তাদের জন্য কথা না, যে অনেক টাফ হয়। তো তোমার মতে কি মনে হয় যে মানে আমি কি একদম ফুল ডেডিকেটেড যদি মেডিকেল থাকি তাইলে আমি মেডিকেলে চান্স পাবো, এইরকম রাইখে একটু ম্যাথটাকে আমি একটু ফাঁকি করতে পারি নাকি না? আমি হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে বা আমার যত জুনিয়র আছে, আমি অ্যাড করে দিই, একই প্রশ্নটা কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য বায়োলজির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তো একই এর সাথে যদি অ্যানসারটা দিয়ে দিতা। তো আমার যত হচ্ছে জুনিয়র আছে বা ছোট ভাই ছিল, ছোট বোন ছিল, সবাইকেই আমি বলছি যে মেডিকেলের প্রিপারেশন যদি তুমি নাও তাহলে তোমার আগে থেকে মাথায় থাকা উচিত যে এটা কিন্তু সবচেয়ে রিস্কি জায়গা, সবচেয়ে রিস্কি। প্রায় 1.5 লাখের মানুষ, মানে 1.5 লাখের কাছাকাছি মানুষ পরীক্ষা দেয়, 5-6 হাজারের মতো সরকারি সিট আছে, আর আরো 4-5 হাজার আছে হচ্ছে বেসরকারি। সো টোটাল
মানে চাইলেও 10,000-এর বেশি ডাক্তার কিন্তু হইতে পারবে না, ঠিক আছে? কিন্তু পরীক্ষা দেয় 1.5 লাখ মানুষ, তার মধ্যে ডেডিকেটেড থাকে আসলে প্রায় 40-50 হাজার মানুষ, ঠিক আছে? হয়তোবা মানে আমি বলছি তো আগেও, সবাই আসলে মানে ডাক্তার হইতে চায় দেখে পরীক্ষা দেয় এমন না, ঠিক আছে? বাট জিনিসটা দেখো, ডাক্তারির ক্ষেত্রে অনেক বেশি লাক ম্যাটার করে। যেমন ধরো আমি কলেজে মানে সব কিছুই ভালো মতো পড়তাম, আমি পরীক্ষা দিছি, আমার চান্সটা হয়ে গেছে। হয়তোবা আরেকজন ছিল যে আমার চেয়েও বেশি, মানে আমাদের যেহেতু করোনা ছিল পুরো টাইমে পড়ছে, এমন মানুষ তো অবশ্যই আছে যারা ডেডিকেটেডলি ডাক্তারির জন্য পড়ছে, কিন্তু তাদের কিন্তু ধরো মিস হয়ে গেছে, ঠিক আছে? আমি আমি হচ্ছে প্রিপারেশনটা নিয়েছিলাম কত 15 দিনের মতো, ঠিক আছে? এমনিতে কলেজে থাকতে আমি সব কিছুকে সমান গুরুত্ব দিয়ে পড়তাম, সব কিছুকে অনেক, এই যে আমি অলরেডি মনে হয় বলছিও যে বায়োলজিতে আমি অনেকগুলো বই পড়ছিলাম, কেমিস্ট্রিতেও এরকম আমি অনেকগুলো বই পড়ছিলাম, ঠিক আছে? তো সব কিছুকে সমান গুরুত্ব দিয়ে পড়ায় দেখা গেছে আমি 15 দিনে তুলতে পারছি, ঠিক আছে? বাট এরকম মানে এমন হয়তো যে ধরো অন্য আর একটা কোশ্চেন আসছে, না আমার বছর যা আসছে হয়তো 21-এর প্রশ্নটাই আমি যদি পরীক্ষা দিতাম আমার বছর হয়তো পারতাম না, কারণ 21-এ সম্ভবত একটু ডিপে প্রশ্ন করছিল আমি শুনছিলাম আর কি। সো অনেক বেশি লাকের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড কোশ্চেনগুলো হচ্ছে পিক করা হয় কাইন্ড অফ র্যান্ডমলি, লাইক টিচারের পছন্দ হয়েছে অমুক বই থেকে একটা অনুশীলনের কোশ্চেন পিক করে ফেলছে, বা অমুক মানে বই খুলছে একটা লাইন চোখে পড়ছে ওইটা থেকে প্রশ্ন হয়ে গেছে। সো এখানে কিন্তু রিস্ক অনেক বেশি, মানে কারো যদি আবার টার্গেট থাকে যে ধরো সরকারি মেডিকেলেই চাই, তাহলে 5,000 1.5 লাখ পরীক্ষার্থী, সো মিস হওয়ার চান্সেস অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অলওয়েজই একটা ব্যাকআপ রাখা দরকার, যে ম্যাথকে আমি একদম ফেলাই দিব এটা না, ঠিক আছে? ম্যাথ একদমই মাথায় না ঢুকলে আরেক কথা, কিন্তু অন্তত একটা ব্যাকআপ থাকা দরকার, যে আমি হয়তোবা ভার্সিটিটা ব্যাকআপে রাখতেছি, ঠিক আছে? আবার অনেকে ব্যাকআপ মানে বললে ভাবে যে এটা তো ব্যাকআপ, বাট ওইরকম না ভাই। ব্যাকআপ বলতে এটা প্ল্যান বি, ঠিক আছে? প্ল্যান এ ফল করলে তোমার প্ল্যান বি তে জাম্প করা লাগবে। এইচএসসি তো তুমি দিবা, তোমার যে বেসিকটা থাকা দরকার এইচএসসি হিসেবে, ওইটাও তো দেখা যায় আমাদের অ্যাডমিশনে Cover লাগবে, করবে। ওইটা যেন তোমার থাকে যে তুমি হ্যাঁ। এইচএসসি তে ভালো করবা বা জেনে শুনে ভালো করতেছো অন্তত, তাই না? ঠিক তেমনি হতেছে এই যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, ধরো ইঞ্জিনিয়ারিং এর সিট মনে হয় 6,000-এর মতো, মানে আমি যদি বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এই 4টা মিলাই, আরো বাকিগুলোও মিলাইলে মনে হয়, আমার এক্সাক্ট খেয়াল নেই আসলে, 10,000-এর মতো হবে, বুটেক্স, এমআইএসটি, আইওটি, তারপরে বাকি সবগুলো মিলায়। তো ইঞ্জিনিয়ারিং এও কিন্তু রিস্ক আছে, এমন না যে রিস্ক নাই, কিন্তু দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর মানে পরীক্ষাটা একটু কম মানুষ দেয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় একটু লিমিট করে দেয় যে এতজন পরীক্ষা দিতে পারবে। সো সেখানেও ধরা যায় যে 50,000-এর কাছাকাছি মানে ওভারঅল অ্যাসপিরেন্ট আছে, বা আরেকটু কম হইতে পারে, বাট রিস্ক কিন্তু আছে। সো সেই ক্ষেত্রে ধরো তুমি একেবারে বায়োলজি যদি বাদ দিতে পারো তাহলে দিলা, মানে অনেক জায়গায় আছে যে ধরো ডিউতে বায়োলজি অ্যান্সার না করে ম্যাথ অ্যান্সার করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে মাস্ট, আর ধরো ইংলিশ করতে পারে বায়োলজির বদলে, ঠিক আছে? সাবজেক্ট চয়েস একটু সাবজেক্ট চয়েস অনুযায়ী। আচ্ছা, রিসেন্টলি আমাকে একজন নক দিছিল যে মেইন সাবজেক্ট কোনটা রাখবো। সো ডিউর ক্ষেত্রে আমার মনে হয় দেখলাম এক জায়গায় লেখা যে মেইন সাবজেক্ট যেটা ওটা সম্ভবত দাগাইতে হবে, মানে তুমি যদি বায়োলজিকে মেইনে রাখো তাহলে ডিউতে তোমার বায়োলজি দাগাইতে হইতে পারে, আর ম্যাথ রাখলে ম্যাথ। সো আমি মেইনে আমার ম্যাথ রাখছিলাম, বাট আমি আসলে অত বেশি মানে চিন্তা করি নাই। আমি ফার্স্ট ইয়ার থেকেই আমার যে আইডিয়া ছিল সেটা হইতেছে যে আমি এই 4টা সাবজেক্টকে অনেক গুরুত্ব দিয়ে পড়বো, কারণ অ্যাডমিশনেও হয়তো এই 4টা লাগবে। বাট এমন না যে বাংলা ইংলিশ আইসিটি ফেলাই দিছি, ওগুলোও মানে এইচএসসি পার করার জন্য যত ভালো মতো পড়া যায়, ঠিক আছে, ওইটা পড়ে রাখছি। তো দেখা গেছে যে অ্যাডমিশনে মানে মোটামুটি কভার করতে পারছি এরকমভাবে, ঠিক আছে? সো দুইটা জিনিসই আছে, ধরো মানে মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আছে লাক আসলে খুবই ম্যাটার করে, আর তোমার ধরো অ্যানালিসিসটাও করতে পারা লাগে, ঠিক আছে? যে ধরো মেডিকেলে এরকম দিতে পারে, ধরো তুমি শুনলা আজকে আমি ধরো এখানে বলে দেই যে তোমার অনুশীলনীর কোশ্চেন হচ্ছে হুবহু তুলে দেয়। সো কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে এটা খুবই, বায়োলজি ইভেন ফিজিক্সেও করে। সো তুমি যেই বই পড়ো, ধরো অনেক স্টুডেন্ট থাকে ভাই কোন বই পড়বো, ভাই বেশিরভাগ বইয়ে বোর্ড কোশ্চেন থাকে, প্রত্যেকটা বইয়ে বোর্ড কোশ্চেনগুলোই ওভারঅল আছে, ঠিক আছে? বিভিন্ন বইয়ে হচ্ছে বোর্ড কোশ্চেন থাকে। এটা একটু ভিডিওতে এডিট করে দিবে। হ্যাঁ, ওই জন্য বলতেছিলাম যে সাউন্ড কমাই দিব কিনা, অফ ছিল বাট কেন জানি আসতেছে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সো দেখো তুমি যখন বইগুলা করবা, টেক্সটবুকগুলাতে কিন্তু বোর্ড কোশ্চেন থাকে, দেন ভর্তি পরীক্ষার কোশ্চেনও থাকে অনেক ক্ষেত্রে। তো তোমার যদি আসলে টেক্সট বুক ভালো মতো করা থাকে,
এক্সারসাইজ সহ তোমার ওভারঅল কিন্তু সবই কভার হইতেছে। এমনও আছে যে আমি হচ্ছে ডিউর পরীক্ষা দিয়ে বাসায় গেছি, গিয়ে দেখি যে আমার বই ছিল এসিও আহমেদ, ঠিক আছে। রাজিন সম্ভবত জানো যে এসিও আহমেদ হইতেছে, সবাই বলে আরে এসিও আহমেদ মানে এটা খুবই সিম্পলিফাইড একটা বই, ঠিক আছে। তো দেখা যায় সবাই কেতাব পড়ে, বাট আমরা পড়তাম এসিও আহমেদ। আমাদের কলেজেও এটাই পড়াইতো, ঢাকার বেশিরভাগ কলেজে এটা পড়ায়। সো দেখা গেছে যে মানে এসিও আহমেদ থেকে কমন পাইছি আমি ডিউ কতে, ঠিক আছে। মানে কমন পাওয়ার জন্য না, মানে বাসায় গেছি র্যান্ডমলি বইটা উল্টাইতেছিলাম, দেখি যে এই প্রশ্নটাই তো পরীক্ষায় আসছে। সো ভর্তি পরীক্ষার যে প্রশ্ন বা বোর্ডের যে প্রশ্ন দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে তুমি যদি বইয়ের এক্সারসাইজ সহ কভার করো তাহলে কভার হয়ে যায়, ঠিক আছে। এই যে ধরো টেস্ট পেপার, মানে আমি শুরুতে একবার মনে হয় বলছি যে তুমি যে বোর্ডে আসো সেই বোর্ডের টেস্ট পেপার দেখলা, বোর্ডের কোশ্চেন দেখলা, তাহলে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাবা যে কি প্রশ্ন আসতে পারে। তুমি কিন্তু তোমার বইয়ের অনুশীলনের প্রশ্নও দেখতে পারো, ঠিক আছে। বায়োলজি বাদে বাকি সবগুলো বইতেই প্রায় অনুশীলনীতে অনেক বেশি প্রশ্ন থাকে। বায়োলজির ক্ষেত্রে হয়তো বা মাল্টিপল রাইটারের অনুশীলনী দেখা লাগতে পারে, তা বাদে কিন্তু আসলে ওই যে অনুশীলনী সহ যদি একটা বই কেউ পুরোটা মানে শেষ করে তাহলে তার জন্য এনাফ, এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই ভালো করার জন্য। তাহলে ও কিন্তু যেটা বলছে যে আমাদের দুইটাই রাখা লাগবে। যেমন ওর একটা জিনিস বারবার বলছে যে যারা মেডিকেলে আছে তাদের কিন্তু এটা রিস্কটা অনেক ভালো, মানে বেশি। যেমন আমাদের সাথেও আমরা দেখছি যারা ডেডিকেটেড মেডিকেলে নিছে তারা অনেক ভালো পড়ছে, এমন যে নাম পড়ে নাই, ভালো পড়েও চান্স হয় না, আবার অনেকের লাখের জন্য চান্স হয়েও গেছে। তো ওই রিস্কটা না নিয়ে তুমি অন্তত এইচএসসি লেভেলের বেসিকটা রাখো। আর যারা ইঞ্জিনিয়ার আছো তাদের মানে আমি যদি বলি একটু যদি সিরিয়াস থাকে তাদের রিস্কটা একটু কম। বাট যে জিনিসটা হয় কি, তুমি যদি বায়োলজিটা না পড়ো তোমার এইচএসসিতে কিন্তু ভালো লেভেলের মিস হয়ে যেতে পারে, লাইক 70-70 পায়ে যেতে পারো। তখন দেখা যায় যে অ্যাডমিশনের টাইমে একটু খারাপ লাগবে, সবার গোল্ডেন আছে আমার গোল্ডেন নাই, এরকম টাইপের একটা ব্যাপার আসে। কিন্তু ইঞ্জিনিয়ার যে রিস্ক নাই এমন না, কিন্তু একটু কম তুলনামূলক মেডিকেলের গণিত পড়ার না পড়ার চাইতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এখন আমি তোমার একটু পার্সোনালি একটু বুয়েটের কেন্দ্রিক একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আইসিটি যে টপিকটা, তাই না, আইসিটি যে চ্যাপ্টারটা, যেমন আমার পার্সোনাল কথাই যদি বলি, আমি প্রথমে না আইসিটিটা ওই রকম শুরু করিনি। মানে আমরা তো 9-10-ও আইসিটি ছিল, 9-10 আইসিটি ছিল কীরকম, ইন্টারনেট কি, মাইক্রোসফট কি, এরকম হয় এরকম টাইপের। বাট ইন্টারে এসে কিন্তু আমি যখন শুরু করছি আমার মানে যথেষ্ট ভালো একটা মানে সাবজেক্ট লাগছে, যে নাম্বার সিস্টেম বলো, এইচটিএমএলটা মোটামুটি লাগছে, বাট প্রোগ্রামিং বলো, দুইটা চ্যাপ্টারই আমার আসলে ভালো লাগছে মানে এইচএসসি লেভেল অনুযায়ী। তো এই জিনিসটা আমার কাছে ফিল হয়েছে যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, তুমি তো সিএসসি পড়ো, তোমার তো অবশ্যই প্রোগ্রামিং এগুলো একদম ডাইরেক্ট যুক্ত, বা অন্যান্য যে কটা ডিপার্টমেন্টও আমাদের বইতে বলো সবার সাথেই কিন্তু প্রোগ্রামিং জিনিসটা আছে, বা নাম্বার সিস্টেম এগুলো একটু লাগেই। তো এই যে এইচএসসিতে এত পড়াশোনার সবসময় শুরু থেকে কেন জানি অ্যাডমিশন এরকম একটা থাকে, বাট অ্যাডমিশনে কিন্তু আইসিটি নিয়ে তেমন কোশ্চেন আসে না। শাহজালালের ওইদিকে মানে গুচ্ছ ভার্সিটিতে মনে হয় আইসিটি আছে আমি যতটা শুনছি, কিন্তু বাকি কোথাও কিন্তু আমি দেখিনি, তাই না? তো এই আইসিটিটারে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, বা আইসিটির প্ল্যানটা কীরকম হওয়া উচিত? অনেকেই করে কি শুরুতে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে 3টা অধ্যায় পড়ে ফেলে, যে মাঝের 3টা। আবার অনেকে কি সারা বছর অন্য সাবজেক্ট পড়ে, পরীক্ষার আগে 2-3টা চ্যাপ্টার একদম পুরোপুরি শেষ করে ফেলে এইরকম। তো আইসিটির এটা তোমার কি স্ট্র্যাটেজি মনে হয়, যে নাকি সারা বছরই গুরুত্ব দিয়ে পড়বে? এটা একটা যদি যদি বলতে স্টুডেন্টদের জন্য। এটা হলে যে একটু বলার চেষ্টা করে যারা ইঞ্জিনিয়ারিং ফিউচারে এটা তাদের কাজে লাগতে পারে, তাই না, একটা বেসিকের জন্য, ওই মানে রেসপেক্টে তুমি একটু বললো যে কিভাবে করলে ভালো হয়। আচ্ছা, আমার বাবা হইতেছে আমাকে একটা জিনিস ছোটবেলা থেকে বলতো, যেমন রাজিন একদম শুরুতে মনে হয় বলছে যে এসএসসির পড়া 2-3 মাসে শেষ করা যায়। তো আমার বাবা আমাকে বলতো যে তোরা কি সারা বছর কোচিং করস, সারা বছর পড়স, এত তো লাগে না, আমরাও তো পড়ছি, অল্প সময়ে শেষ করতাম। তো ওইটা থেকে হচ্ছে এটা একটা সত্যি কথা যে চাইলে আইসিটি 1 মাসে বা 2 মাসে পড়া যাবে, 3 মাসে পড়া যাবে। এসএসসি ধরো তুমি যদি 3 মাসে শেষ করতে পারো, এইচএসসি তুমি মোটামুটি পুরো সিলেবাসটাই 6 থেকে 8 মাসের মধ্যে বা 10 মাসের মধ্যে শেষ করতে পারবা, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আইসিটি ক্র্যাশ কোর্স পড়লো, আবার অনেকে দেখা যায় যে না মানে সারা বছর পড়তেছে এমন। তা আমি হচ্ছে সারা বছর পড়তাম এমনিতে। আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন একটা জিনিসকে দীর্ঘদিন পড়বো, মানে পুরো পড়া স্প্রেড আউট করা, ঠিক আছে, তখন ওটা আসলে থাকবেও দীর্ঘদিন নিজের মধ্যে, ঠিক আছে। যেটা দ্রুত পড়া হয় ওটা আসলে দ্রুত চলেও যায়। এখন কারো যদি ধরো খালি এক্সামের রেজাল্টটাই ম্যাটার করে, সে ওই অনুযায়ী পড়বে। আর যদি কারো মনে হয় না আমি আসলে ধরো কারো সিএসসি পড়ার ইচ্ছা, ঠিক আছে,
সো সেই ক্ষেত্রে দেখা গেল তুমি বুঝতেছো HTML, তারপরে ওয়েব ডেভেলপমেন্টে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে ইউজ করে, আরো অনেক কিছু ইউজ করে। তুমি মানে আস্তে আস্তে বিল্ডিং ব্লক হিসেবে শিখতে পারো, ঠিক আছে। দেন এখন AI আছে, তো AI থাকলে কি সুবিধা, যে ধরো কিছু কোডিং তুমি নিজে প্রজেক্ট করলা, মানে আমি এখন এটা অনেক ফিল করি যে আমার কিন্তু সি সি মানে সি সম্পর্কে আইডিয়া ছিল কলেজে থাকতে, তো ওই টাইমে কিন্তু ধরো কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি ট্রাই করতাম হয়তো করা যেত, অল্প কিছু হলেও করা যেত, ঠিক আছে। বা আরও অনেক সুযোগ আছে, মানে কোডিং প্রোগ্রামিং এগুলো শিখলে আরও অনেক সুযোগ আছে। বা আইসিটির আরও মানে ফ্যাসিনেটিং জিনিস আছে, এই যে নাম্বার সিস্টেম, তারপরে ধরো ডিভাইসেস রিলেটেড কিছু আলোচনা আছে। তোমার মানে ধরো তুমি যাই পড়তেছো, তুমি কিন্তু চাইলে ওইটা ধরো একটা ওয়েবসাইটে দেখলা, মানে নিজে একটা কিছু ধরো বাংলারই জিনিসগুলো পড়ছো, তুমি এখন চাইতেছো কি যে ওই বাংলার পড়াটাকেই তুমি একটু সুন্দর করে মানে প্রেজেন্ট করবা, তুমি একটা ওয়েবসাইট বানাইলা, আর জিনিসটা সুন্দর না, যে ফ্যাসিনেটিং একটা ব্যাপার। তাহলে দেখবা যে ওভারঅল তোমার মানে ভালোও লাগবে। মানে আমাদের সাথে নটরডেম কলেজে আসলে অনেক ভার্সেটাইল মানুষ থাকতো এখনো, তো ওরা দেখা যায় কেউই বসে থাকে না, মানে কোনো না কোনো প্রজেক্টে কাজ করে। যার ধরো রেজাল্ট খারাপ সেও এরকম কাজ করে, আবার রেজাল্টও ভালো, সবই ভালো, তারাও এরকম করে। তো আমি দেখছি এই জিনিসটা যে কিছু জুনিয়ররাও ছিল যারা হইতেছে মানে ধরো পাইথন শিখে ফেলছে বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলছে, সেই অনুযায়ী কাজও করতেছে। সো এটার কিন্তু একটা ফিল্ডও আছে, যে ফ্রিল্যান্সিং বা অন্য জবেও আছে, ঠিক আছে, যে একটা ওয়েবসাইট বানাইলে আনো। তো তুমি যদি ধরো মানে রেজাল্টের রেসপেক্টে চিন্তা করো, তাইলে কম সময় পড়ো, অসুবিধা নাই। কিন্তু তুমি যদি মনে করো যে না, এটা মানে একটা জিনিস পড়তেছে, এটা থেকে একটা আনন্দ, মানে একটা কিছু করব, তাহলে তুমি আর একটু ডিটেইলে পড়তে পারো, ঠিক আছে। গুরুত্ব দিয়ে HTML-টা প্রথমে শিখলা, দেখবা যে পরের অংশগুলো আস্তে আস্তে মানে তুমি ওইটাকে মানে ধরো 7-8 দিন বা 1 মাস বসে শিখলা সুন্দর মতো, তুমি আবার হইতেছে আরও 1 মাসে দেখবা CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে পারবা। যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে কোড করলা, আর ল্যাপটপ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে ফোনেরই অনেক অ্যাপ আছে যেগুলোতে কিছু জিনিস কোড রান করা যায়, যেমন সি এর কোডগুলো রান করা যায়, C++ রান করা যায়, বা পাইথন, সবই মোটামুটি। সো আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং সাইডে আসলে তোমার কোডিং মানে করাই লাগবে, যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন। তোমার একটা সিএসসির একদম বেসিক একটা ক্লাস মানে কোর্স থাকবেই, যেখানে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাবে। তো এই জিনিসটা ধরো ছোটবেলা থেকে যদি তোমার ভালো লাগার অংশ থাকে, তাহলে দেখবা ভার্সিটিতেও ভালোই লাগতেছে। বাট তুমি যদি এটা থেকে আসলে দূরে থাকো, যে দূর খালি রেজাল্টের জন্য যা লাগবে, ঠিক আছে, একটা লুপের কোশ্চেন মুখস্থ করে গেলে রেজাল্ট ভালো আসে, আর কিছু লাগে না, ঠিক আছে, এইচএসসিতে। কিন্তু তুমি যদি ওটাকে আসলে ভালোবেসে আগাও, দেখবা যে ভার্সিটিতেও ভালো লাগতেছে। দেন যেটা বললাম যে ছোট ছোট প্রজেক্ট হয়তো করতে পারো, আর এখন AI আছে আরো হেল্প করবে, এই আর কি। তো আইসিটির ব্যাপারটা তো আই গেস সবার ক্লিয়ার হয়েছে যে আইসিটিটাতে একটা ভালো স্ট্রং বেসিক ওর মতে সবারই থাকা দরকার, এবং সেই স্ট্রং বেসিকটা রাখার জন্য কিন্তু সাজেস্ট যেটা করছে সবসময় ওটার সাথে যুক্ত থাকা, যে রেজাল্ট ভালো করার জন্য ওটা যেটা বলছে যে 2-3 মাস যদি লাস্টে করো তাইলেও হবে, বাট একটা কনস্ট্যান্ট সে যুক্ত থাকা। তো এখন আমি আরেকটা কোশ্চেন করব, এটা আমার মানে স্টুডেন্টদের মধ্যে জানতে চাইছে, বা সিগময়েড স্কুলে এমন না, যে এরকম জানতে, যে আমি অনেকের জায়গায় দেখি যে অনেকে ভিডিও করে যে আচ্ছা এসএসসির পর বা এইচএসসির পরে বিদেশে যাচ্ছে। মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের বিদেশে যাওয়ার প্ল্যান বলতে আমরা দেখতাম যে ভার্সিটি শেষ করে সচরাচর যায়, আর যারা ইংলিশ মিডিয়ামে এ লেভেল বা ও লেভেল ওরা আর কি পড়ে চলে যায়। তো এখন দেখতেছি বর্তমানে আমাদের যে বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন এগুলোতেও দেখা যাচ্ছে যে অনেকে টার্গেট করতেছে, কেন কি বাংলাদেশের এই সিস্টেমটা অনেক হার্ড। আর আসলে টু বি অনেস্ট, এই যে আমাদের যে এশিয়ার এই সিস্টেমে অ্যাডমিশন প্রসেসটা কিন্তু অনেক বেশি কম্পিটিশন, তাই না? আমাদের অনেক মানে সিটের তুলনায় মানুষ বেশি, তাই না? তো এর জন্য অনেকে প্ল্যান করতেছে যে বিদেশে চলে যাবে। তো এই রিলেটেড কি তোমার কোনো আছে যে বিদেশে যাওয়াটা এই বয়সে, মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, একটা তো টাকা পয়সারও ব্যাপার আছে, আর একটা ম্যাচুরিটির ফ্যাক্টরও ব্যাপার আছে, তাই না? তুমি এখন নিজের লাইফটারে যেরকম চোখে দেখো, বা তোমার এইচএসসি বা অ্যাডমিশনের পরে তো তুমি অত ম্যাচিউর আসলে ছিলাও না, বা একটা জায়গায় তুমি যে চলাফেরা করবা কিনা এরকম অ্যাবিলিটিও তো তোমার থাকে না। তো এই যে নতুন একটা যে ট্রেন্ড শুরু হইতেছে, এটার তোমার কাছে কি মনে হয় যে এটা কি ভালো একটা ট্রেন্ডের ইসে যাচ্ছে, বা এটা কি ভালো নাকি ওভারঅল কি তোমার একটা মতামত চাচ্ছি? আমি এটা হচ্ছে ছোটবেলা থেকে পজিটিভ ভাবে দেখি, যেটা আমি হয়তো বা শুরুতেও বলতেছিলাম যে আমার দিদি এখন কানাডায় থাকে। তো
দিদি হইতেছে বলে যে এখানে কিন্তু মানুষ অত উচ্চশিক্ষিত হয় না, ঠিক আছে। সো বাংলাদেশে দেখো অনেক বেশি ভিড়, মানে অনেক মানুষ উচ্চশিক্ষার জন্য ইন্টারেস্টেড, তো সবাইকে কিন্তু সুযোগ দিতে পারবে না, ঠিক আছে। বা এইখানে তুমি যত পরিশ্রম করে ধরো অ্যাডমিশন ক্র্যাক করবা, সেম পরিশ্রমটা তুমি হয়তো যদি এসওপি লেখায় বা তোমার হচ্ছে ইংলিশের যে টেস্টগুলো আছে ওগুলোর জন্য করো, তাহলে হয়তো মানে খুব একটা টাফ না, মানে বিদেশে যাওয়া মানে যাইতে চাইলে। আর টাকা পয়সা দিয়ে যাওয়াটা অনেকের ক্ষেত্রে মানে সম্ভব হয় না, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে ওই স্কলারশিপ ম্যানেজ করতে হলে অবশ্যই ওই অনুযায়ী নিজের প্রোফাইল বিল্ড করতে হবে। যেমন হচ্ছে এখন দেখা গেছে মানে দুনিয়া কিন্তু আসলে গ্লোবালাইজেশন অনেক আগেই হয়ে গেছে, তাই না? এখন আসলে আমরা মানে দেশে আছি, আমরা জাস্ট বাংলাদেশের সিটিজেন এমন না, আমরা আসলে গ্লোবাল সিটিজেন হয়ে গেছি, কারণ সব রিসোর্স আমরা মোটামুটি অ্যাক্সেস করতে পারি। তো সেই ক্ষেত্রে কারো যদি ইচ্ছা হয় যে বাইরে যাব, সে যাইতে পারে, কিন্তু তার এই জিনিসটা যেটা তুমি বললা যে ম্যাচুরিটির একটা বিষয় আছে, দেন অনেকের লাইফ স্কিলও থাকে না, মানে অনেকে দেখা যায় যে কুকিং পারে না বা অন্য আরো কিছু, ঠিক আছে। তো এখন দেখা গেছে এই যে আমি অনেকবারই বলছি যে ইউটিউবে অনেক কিছুর টিউটোরিয়াল পাওয়া যায়, সো ওইগুলো দেখে দেখে মোটামুটি শেখা যায়। মানে একদম যে ধরো অনেকে ভাবতেছে হয়তো যে আমি হয়তো অত ম্যাচিওর না, বা আমি হয়তো বা এই কাজটা পারবো না, তাই ভয়ে হয়তো বা অনেকে মানে বাইরে অ্যাপ্লাই করে না, কিন্তু ওই কাজগুলো কিন্তু ধরো কোথাও না কোথাও আছে, মানে তোমাকে শিখাই দিবে, এমন না যে একদমই শিখতে পারবা না। এবং আমি আগেও একটা কথা বলছি যে একটা জিনিস যদি তোমার 2 মাসে শিখতে হয় তাহলে তুমি 2 মাসে শিখবা, 10 দিনে শিখতে হলে 10 দিনে শিখবা। সো বিদেশের ক্ষেত্রেও ওই জিনিসটা দেখা গেল যে হয়তো 1 মাস তোমার গিয়ে অনেক বেশি লোনলি লাগলো বা স্ট্রাগল করা লাগলো, বুঝলা না যে কিভাবে কি করবা, কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউজ টু হয়ে যাবা, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় যে বিদেশে যাওয়াটা একটা ভালো অপশন হইতে পারে ওভারঅল, ঠিক আছে। কারণ বেশ কিছু জায়গায় আছে যে বাংলাদেশের চেয়েও মানে ফ্লেক্সিবল সব কিছু, আবার মানে জেনে বুঝে আর কি। কিছু জায়গায় আছে যে না, বাংলাদেশের চেয়েও হার্ড, বাংলাদেশের চেয়েও খারাপ, ঠিক আছে। বা আমরা হচ্ছে কিছু হার্ট ব্রেকিং নিউজও দেখছিলাম যে সম্ভবত জাপানে একটা ছেলে মারা গেছে বা সামথিং একা বাসায়। তো যার ক্ষেত্রে যেটা মানে প্রায়োরিটি ওই অনুযায়ী আসলে চিন্তা করতে হবে, মানে একা থাকতে না পারলে সেক্ষেত্রেও আসলে চিন্তা করে নেওয়া উচিত আবার যে আমি এরকমও মানে কয়েকটা সিন ফেস করেছি যে অনেকে বিদেশের প্রলোভন দিয়ে নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ এটাও কিন্তু আছে। হলো যে অনেক কম টাকায় কোনো ভার্সিটিতে সুযোগ দিচ্ছে, এমন হ্যাঁ অনেক ভার্সিটি আছে বা মেডিকেল আছে, বাট ওইখানে যে হয় কি যে ওদের কম টাকায় পড়ার ফার্স্টে সুযোগ দেয়, সিস্টেমটা তো হার্ড, বারবার হলো যে তাদের ফেইল আসতেছে এবং আচ্ছা, পুরো 1 বছরে আবার টাকা দেওয়া লাগবে। লাইক এক বুঝতে জায়গায় পারছি, তুমি হ্যাঁ। ধরো 41 লাখ টাকা দিয়ে সে পড়বে, হ্যাঁ, 1 বছরে, হ্যাঁ কথার বুঝছি, কথা। আরেক জায়গায় সেই রকমই একটা কোর্স 6 লাখ টাকা দিয়া ভার্সিটিতে দিচ্ছে, হ্যাঁ একই দেশের অন্য একটা ভার্সিটি। তো দেখা যাচ্ছে 6 লাখ টাকা দেখা অনেকে যাচ্ছেও, কেন নিতেছে। কি এত তো পরে দেখা যাচ্ছে ওইখানে যে বারবার 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 আচ্ছা, 3-4 বার করে ফেল করে হ্যাঁ এরকম এরকম সিচুয়েশনও সিচুয়েশনও আসলে হইতে পারে। তো হইতেছে। এটাই আমি বলতেছিলাম যে আগে থেকে জেনে হ্যাঁ, একটু রিভিউ রিসার্চ নিয়ে করে তারপরে ঘাটাঘাটি করে ঘাটাঘাটি আসলে করে যাওয়া উচিত, মানুষের কথাবার্তাও শুনবা, নিজেও আসলে ঘাটাঘাটি করে যাওয়া গেলে করবা। ভালো। তো আমার এই কাছে হচ্ছে ওই যে জিনিসটা হচ্ছে কি যে আমাদের মানে মা বলতো, মার এক বান্ধবী হচ্ছে অনেক আগে মানে মার টাইমেও হচ্ছে বিদেশে যাইতো সবাই, ঠিক আছে, বাবার টাইমেও যাইতো, মানে আরো অনেক আগে থেকেই মানুষজন বিদেশে যায়। সো বিদেশে যাইতে পারো, বুঝছো, এটা মানে তোমার ধরো বিএসসির 4 বছরে অনেক ম্যাচুরিটি হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে এমন হবে, অনেকের ক্ষেত্রে হবে না। সো তোমার যদি মনে হয় যে তুমি সামলাইতে পারবা নিজেকে আগে থেকেই, তুমি এইচএসসির পরেও যাইতে পারো, ঠিক আছে। ইটস মানে কমপ্লিটলি আপ টু ইউ, মানে তুমি কিভাবে লাইফটা গুছিয়ে নিতেছো। কারণ দেখো মানে পড়াশোনা কিছুটা আমার কাছে মনে হয় যে সব জায়গায় একই, মানে কাছাকাছি। ধরো বাংলাদেশের বুয়েটাও হার্ড, তুমি এমআইটিতে পড়লে ওইখানে হয়তোবা একই সিলেবাস, একই কন্টেন্ট, হয়তোবা ওইখানের সিস্টেম ভালো হইতে পারে, ঠিক আছে, মানে ওইখানে হয়তোবা ল্যাব ফ্যাসিলিটিস বেটার হইতে পারে, বা এটা জাস্ট উদাহরণ দিতেছি, আমার তো ওইভাবে আইডিয়া নেই, বাট বিভিন্ন সুবিধা আছে, ঠিক আছে। এই যে বাংলাদেশেরও বিভিন্ন ইউনিভার্সিটির কিছু মানে সুবিধা আছে, দেখা যায় ভার্সিটিতে পড়ার কারণে তোমার তো ওই যে বাসা থেকে দূরেও থাকা লাগে, ডরমেটরির সুবিধা বা হচ্ছে হোস্টেলের সুবিধা, ঠিক আছে, হল আছে বইটা যেমন। সো ওইখানের প্রাইসিং কেমন, তারপর সুবিধা কেমন, এগুলা ওই অনুযায়ী চিন্তা করে তারপরে আসলে ডিসাইড করা দরকার, ঠিক আছে। তো কারো যদি মানে বাইরেই ধরো পড়ার ইচ্ছা থাকে, এটা অনেকগুলো কারণই আসলে থাকে, যেমন এখন হচ্ছে যে মানে গ্লোবালি এটা দেখা গেছে যে
সার্টেন কিছু ট্রেন্ড মানে বাংলাদেশে প্রবেশ করছে, সো এখন সবাই যায়, আমরাও যাই, ঠিক আছে ওইটা। অ্যান্ড আগের থেকে রিসোর্সেস বেশি, মানে আগে যেমন মানুষ বুঝতো না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয়, এখন দেখা যায় অনেক টিউটোরিয়াল আছে, বলে দেয় ডিটেইলে যে এভাবে এভাবে করবো। আবার অনেকের ক্ষেত্রে একটা বাজে জিনিসও আমি দেখছি, আর রিসেন্টলি হয়তো তুমিও দেখছো যে কিছু ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশকে বাদ দিতেছে লিস্ট থেকে। বিভিন্ন মানুষ বলতেছে যে না, দেশের মানুষ আসছে বাট পড়তে না, বরং মানে থাকতে বা অন্য কোনো কারণে। তো এই জিনিসগুলো হচ্ছে মানে ওইভাবে চিন্তা করা দরকার। মানে আমি যেটা মনে করতাম যে আমি মানে গেলে পড়তে যাব, ঠিক আছে, ওইখানে যে বাসায় টাকা পাঠানো লাগবে বা জব করা লাগবে এরকম আসলে চিন্তা ওইভাবে করতাম না। করেই ভালো। সো সবকিছু বুঝে আর কি, এমন না মানে তুমি গেলে খুব জীবনটা হয়তো কিছু ক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে যে লাইফ একটা অপরচুনিটির মতো। মানে ধরো একজন মেডিকেলে চান্স পাইছে, সেই ক্ষেত্রে মেডিকেলে চান্স পাওয়ার পরে সে মেডিকেলে পড়ছে, ডাক্তার হয়েছে, ঠিক আছে, বাট কারো হয়তো বা মেডিকেলের চান্স মিস হয়ে গেছে, সে অন্য কিছু করে সেখান থেকে সফল হয়ে গেছে, ঠিক আছে। সো এই তো মানে লাইফের অপরচুনিটি এক্সপ্লোর করা দরকার। ধরো দেশে অনেকে সফল না হলে বিদেশে হবা, বিদেশে না হলে দেশে, এরকম মানে তোমার এটা করে দেখতে হবে, তাই না? আমার মতে মোটামুটি যদি ওভারঅল লাইফের আউটপুটটা পজিটিভ হয় তাহলে সবই ভালো। তো এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের লাস্টে আসছি। তো গৌরবের সাথে আমার কথা বলে আমি জানি ও আগে থেকে একটু আতেল টাইপের, মানে পুরা যতটা পরিশ্রমী টাইপের মানুষ স্টুডেন্ট হওয়া উচিত ওইটা ও। তো আমার আগে ছিল। তো আজকে ওর সাথে পডকাস্টে আমার একটা মেইন উদ্দেশ্য ছিল, ও কিন্তু লাইফটা কিন্তু এইচএসসিতে পুরোপুরি গুছাই নিছে এবং ফলও পাইছে, তাই না? ও যেখানে পরীক্ষা দিছে অনেক ভালো রেজাল্ট করছে সব জায়গায়। তো আমি যাতে, আমার উদ্দেশ্য ছিল তোমরা যাতে এইটা পাও যে ভাইয়া যেরকম করে পড়ছে আমরা ওই স্টাইলটা একটু ফলো করতে পারি কি না। অনেকের হয়তো কথাবার্তা শুনে হতাশও লাগতে পারে যে ভাইয়া তো একদম শুরু থেকেই বললো যে এই বই নিছে, আবার রাজিন ভাইয়াও বলছে যে সেও এই বই করছে, তো একটুই লাগতে পারে, কিন্তু ওইটা ওই রকম না। আমি জাস্ট তোমাকে একটা ফিল দিচ্ছি যে ও এইগুলাতে যখন আবার হোঁচটও খাইছে তখন কিভাবে যে পড়া স্থমিত হয়ে গেছে বা কিভাবে ওভারকাম করছে। তো তোমরা একটা যাতে ফিল পাও যে এরকম করে আমাদের আগানো উচিত, এবং এই জিনিসটা করলে আমরা ভাইয়ের মতো একদম টপ পর্যায়ে যাইতে পারবো বা ভালো রেজাল্ট করতে পারবো অ্যাটলিস্ট। তো ওর যে কথাগুলো বলছে আমরা যদি একটু শর্ট সামারি আকারে দেখি, ও কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই কখনো মানে ছিল না যে আশা ছাইড়া দেয় না। যে আমি যখন ওকে প্রশ্ন করছি যে 3 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে এটা শেষ করা সম্ভব কিনা, ও কিন্তু সবসময় বলছি ইম্পসিবল কিছু না, সবসময় পসিবল। এবং সব কিছুর মধ্যে ওর একটা জিনিস তোমরা খেয়াল করলা কিনা যে অ্যানালাইসিস কথাটা কিন্তু সবসময় ওর মধ্যে আইসা আসছে, যে অ্যানালাইসিস করে ও পড়ছে এবং অ্যানালাইসিস করা প্রয়োজন। যদিও ওই এইচএসসির সিলেবাসটা এখন আমাদের কাছে হয়তো বা ওর কাছেও মনে হয় যে ছোট আছে, কিন্তু অ্যাটলিস্ট যারা এইচএসসিতে আছে তারা তো জানে। আমরাও যখন এইচএসসি ছিলাম আমার কাছে মনে হতো যে এই সিলেবাস আসলেই সব কিছু মাথায় আসলে থাকে কিনা আল্লাহ জানে। তো ওই অ্যানালাইসিসের এই জিনিসটা বারবার আসছে। প্লাস ও যখন পরীক্ষা নেওয়ার কথা বললাম যে কীভাবে পরীক্ষা ভালো করা যায়, তখন কিন্তু অনেকগুলো সাজেশন দিছে যে তুমি মাথায় আগে থেকে সেট করে যাও যে এইটা তুমি আসছে জানো কি লিখবা। এমন না যে তুমি জানো ওই টপিকটা এইটা, কিন্তু লেখাটা কী স্টাইলে লিখবে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। তারপর হলো যে বলল যে তোমার পরীক্ষায় যদি কোনো সমস্যা হয় মেডিকেলের, এই জিনিসগুলো হলো যে তোমাদের একটা ভালো সাজেশন দিছে। তো ওভারঅল ওর এই যে আমাদের ডিসকাশনটা, তাতে ওর যে কলেজ লাইফ বলো, ভার্সিটি লাইফ বলো, বা সামনে আমাদের যে শিক্ষার্থীগুলো আসছে, প্লাস তোমাদের বোর্ডের যে রেজাল্ট, সব কিছুই আমরা মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে যে কিভাবে কী করলে করা যায়। তো আমাদের পডকাস্টগুলো এরকম আসলে চলতে থাকবে, এবং এই পডকাস্টগুলোতে কিন্তু তোমাদের ইংগেজমেন্টটা আসলে কিভাবে তোমরা ইংগেজ হইতে পারো যে 2টা কাজের মাধ্যমে, যে উনি এটা করছে সেটা করব। আবার আমাদের পডকাস্টে এমন অনেক গেস্ট আসতে পারে যে তার লাইফে বেশি ভুল করছে, ভুল করার পরে একটা জায়গায় সে সাকসেসফুল হয়েছে, এরকমও তো মানুষ আছে, তাই না? তো ওগুলো থেকে তুমি দেখতে পারো যে এই যে কাজগুলো আমাদের করা যাবেই না। যেমন আমারও লাইফের অনেক কিছু আছে যে আমি এই জিনিসগুলো ভুল করছি, কিন্তু এইটা না করলে আমার ভালো হতো, এই জিনিসটা তোমাদের শেখার দরকার। তো ওকে আসলে আমরা এখানে যে আনছি, আমরা হলো যে ওকে আমি যখন ফার্স্ট আনবো তখন আমি আসলে ওকে একটা ডিসকাশনের জন্য আর কি আনবো করে, আমাদের কিছু জিনিসপাতি আমরা প্রোডাক্ট আর কি রিলিজ করব। তো এই ডিসকাশনের জন্য কি ফিচার দেওয়া যায় এটার জন্য আর কি আনবো করে। তো আমাদের যখন অ্যানালাইসিসের এই ব্যাপারগুলো আসে তখন সবসময় দেখা যায় যে
অ্যানালাইসিস এইটা আমরা শুনতে শুনতে এখন মানে কান ঝালাপুর হয়ে গেছে, অনেক ভাইয়েরা এটা তোমার কানে একদম করে ফেলছে। তো ওইটার জন্য আমরা সবসময় চাইছি যে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কিভাবে একটা জিনিস প্রোডাক্ট তৈরি করা যায়। তো আমাদের স্মার্ট সহায়ের যে প্রধান লক্ষ্যটা ছিল একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাপ তৈরি করা। তো তুমি যদি বাজারে একটা বই কেনো, তোমার বই কিনলে ওই যে আমি ওর সাথে যখন বলতেছিলাম, বইয়ের মধ্যে কিন্তু মোটামুটি অ্যানালাইসিসও থাকে এই টপিক ভিত্তিক। আগে তো আমরা যখন বই কিনতাম তখন খালি অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো থাকতো, তাই না? এখন দেখা যায় যে অধ্যায়ের মধ্যে টপিকগুলো মোটামুটি লেখা দেয়, মেডিকেলের ওইগুলোর মধ্যে লেখা দেয় এইখান থেকে এই সালের কোশ্চেনগুলো আসছে। তো আমরা চাইছি যে এইগুলো তো বইয়ে তো থাকবেই, কিন্তু আমরা চাইছি এটা যেন তোমার মাথায় থাকে এবং তোমরা ঠিকমতো এক্সিকিউট করতে পারো। তো এর জন্য আমরা আসলে 3টা প্রসেস নিয়েছিলাম। আমাদের অ্যাপটা যদি তুমি খোলো, একটা একটু ডাউনলোড করে দেখতে পারো যে তোমার ভালো লাগে কিনা, তাহলে তুমি ইউজ করো। যে অ্যাপটাতে আমাদের প্রথম এইটা ছিল যে আমি একটা ক্লিক করলেই যেন আমাদের অধ্যায়ের মধ্যে টপিকের মধ্যে তুমি যে ক্যাটাগরির চাও, মেডিকেলের প্রশ্ন চাও, বোর্ডের প্রশ্ন চাও, যেমন এবছর যারা এইচএসসি ফুল সিলেবাসে দিবে তাদের তো বলছিলাম যে বাজারের যে অফলাইন যে বুকগুলো, ওগুলোতে কিন্তু তুমি একদম 19 সালের আগের প্রশ্নগুলো পাবা না। আমাদের কিন্তু একদম অনেক আগের পর্যন্ত বোর্ডের প্রশ্ন আছে। তো এক ক্লিকেই তুমি যে সাবজেক্টের যে টপিকের, ইনফ্যাক্ট টপিকের মধ্যে যদি টপিক সাব টপিক থাকে, এরকম করে আর কি টাইপ অনুযায়ী ভাগ করা। তো এইটা তো আসলে তুমি যদি কম্পেয়ার করতে চাও তাইলে ধরতে পারো যে তুমি এইটাতে অতটা ফ্যাসিনেট না। এরপরে যে 2টা ফিচার আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টের ভালো করার জন্য খুবই ভালো, সেটা হলো একটা হলো পার্সোনালাইজ এক্সাম। মানে পার্সোনালাইজ এক্সামটা কীরকম, ধরো তুমি মেডিকেলের একজন পরীক্ষার্থী, তুমি 50টা প্রশ্নের উপরে পরীক্ষা দিলা, একটা ফার্স্ট পেপারের মানে ফার্স্ট চ্যাপ্টারের 50টা প্রশ্নের উপর পরীক্ষা দিলা, ওটাতে 10টা তোমার প্রশ্ন ভুল হয়েছে, 10টা প্রশ্ন তুমি পারো নাই, ওইটার তো তোমার এক্সট্রা ইনফো ওই কোশ্চেনগুলোর সাথে আছে, এবং ওই 10টা প্রশ্ন তোমার অটোমেটিকলি সফটওয়্যারের মধ্যে সেভ থাকবে, এই 10টা তুমি পারো নাই। ওই 10টাকে আমরা কি করতে চাইছি যে আমাদের সচরাচর ব্রেনটা কিন্তু এরকম কাজ করে যে 40টা পারছি ওইটা যদি পরীক্ষার সামনে আসেও তুমি যদি ওইটা নাও পড়ো, কিছু কিছু মনে পড়বে যে 4টার মধ্যে একটা দাগ দেওয়া যায়। তো ওই 10টা মুখস্থ করার দায়িত্বটা আমরা নিছি। ওইটা কীভাবে নিলাম, একটা হলো আমাদের ফ্ল্যাশ কার্ড একটা ফিচার, আর একটা হলো পার্সোনালাইজ এক্সাম। পার্সোনালাইজ এক্সামটা ওটা করবে কি, ওই 10টা প্লাস তুমি অন্যান্য অধ্যায়ের ওইরকম 10টা বাজছে 12টা বাজছে এদের মিলিয়ে একটা সেট করবে। ওই সেটটাকে ঘুরে পেঁচা তোমার দেখা যাবে যে প্রত্যেকটা পারা কোশ্চেনের মাঝখানে ওই জিনিসগুলো ঘুরছে। তুমি যখন একদম লাস্টের ইসে যাবা যে তোমার সব চ্যাপ্টারের উপরে পরীক্ষা দেবো, ওই জিনিসগুলো তোমাকে বারবার বেশি বেশি দেখাবে। এবং ফ্ল্যাশ কার্ডটা করবে কি, তোমার প্রত্যেক দিন সকালে উঠা তুমি ধরো একটা রেগুলার নিয়ম করলা যে আমি 9টায় উঠে আমি ফ্ল্যাশ কার্ডের প্রশ্নগুলো দেখবো, আমি 10টা করে ফ্ল্যাশ কার্ডের কোশ্চেনগুলো দেখবো। বলি ওই যে কলেজে থাকতে মানে কেমিস্ট্রির যে ফর্মুলাগুলো আছে বা কেমিস্ট্রির যে রিঅ্যাকশনগুলো আছে এগুলো মুখস্থ করা কিন্তু একটু টাফ। তো আমি হচ্ছে নিজে থেকে এই কাজটা করতাম যে এক পাশে হচ্ছে মানে বিক্রিয়ার নাম লিখে রাখছি, অন্য পাশে বিক্রিয়ার ইকুয়েশনটা লিখছি। তো এইটাই ফ্ল্যাশ কার্ড, কিন্তু এই যে একটা জিনিসকে ঢেকে রেখে আরেকবার দেখা বারবার চোখের সামনে বারবার আনা, ঠিক আছে? এইটা কিন্তু হলো যে আমরা একদম ডিজিটালি তোমাদের জন্য আর কি রেডিমেড করে দিচ্ছি যে ফ্ল্যাশ কার্ডটা থাকলে তুমি ওই জিনিসটা তোমার কিছু করা লাগবে না। এই যে অনেকে এই ফ্ল্যাশ কার্ড ফিচারটা আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি পাইছিলাম একটা ডিকশনারি মনে রাখতে, যে এইটা কিন্তু অনেক প্রচলিত কিন্তু একটা মানে কিন্তু আমাদের এখানে আর কি আমরা নতুন আনলাম যে এই ইসের মাধ্যমে তুমি সকালে ধরো 9টা থেকে 10টা পর্যন্ত ফ্ল্যাশ কার্ডগুলো দেখলা, আবার তোমার যখন মনে হয়েছে যে ফ্ল্যাশ কার্ড দেখে দেখে মাথায় একটু সেট হয়েছে এখন আমি পার্সোনালাইজ এক্সাম দিই, তখন দেখা যাবে যে জিনিসগুলো তুমি ভুল করছো ওই জিনিসগুলো কিন্তু দেখবা। তো এর বাদ বাকি তুমি দেখো আমাদের একটা স্মার্ট অ্যানালাইসিস পাচ্ছ, প্লাস তুমি ফ্ল্যাশ কার্ড পাচ্ছ, পার্সোনালাইজ এক্সাম পাচ্ছ, এবং আমাদের কোশ্চেনটাতে আমি চেষ্টা করছি আমরা যে যত বেশি ভার্সেটাইল এবং যত বেশি সাল নিয়ে একটা নিখুঁত কোশ্চেন ব্যাংক দেওয়া যায়। আর আমরা চাইছি যে বিশেষ করে যেগুলো আমাদের এমসিকিউ বেস এক্সাম ওই জিনিসগুলোতে আমরা একটু বেশি ফোকাস করছি, যেমন মেডিকেলের এক্সট্রা ডাটা দেওয়া বলো, অথবা এআই এর মাধ্যমে কিছু তোমাদের বইটাকেই স্ক্যান কইরা একটু এক্সট্রা যে লাইনগুলো যেগুলো বোল্ড আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করছি। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাই আর ওর সাথে আমি আলোচনা করব করে যে এই কী সমস্যা হয় স্টুডেন্টদের, সেই জিনিসটা তুই করবো বা তুই কীরকম হলো যে ভালো করছিস, এরকম টাইপের একটা আলোচনার মাধ্যমে আমরা যদি আরও এক্সট্রা ফিচার যদি কিছু একটা আইডিয়া পাই, আর তোমাদেরও একটা আইডিয়া দেওয়া যে কীভাবে আমরা এই সিচুয়েশনগুলো ওভারকাম করব। তো এইটাই আমাদের ছিল একটু মেইন উদ্দেশ্য। তো আশা করি আমাদের অ্যাপটাও তোমরা ডাউনলোড করবে এবং ভাইয়ার
উপদেশগুলো দিয়ে তোমাদের অনেক কিছু শিক্ষা পাবা। তো এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করার আগে গৌরবের জাস্ট একটু ছোট্ট একটা জুনিয়রদের জন্য একটা শুভকামনা দিয়ে আর কি অনুষ্ঠানটা শেষ করার জন্য রিকোয়েস্ট করতেছি। এবং পাশাপাশি আমাদের একটু হলো যে যদি শর্টের মধ্যে যদি বলতে পারো যে রুটিনের ব্যাপারটা, আমরা কখনো মানে পুরো আলোচনার মধ্যে রুটিন কথাটা একটু অমিট করছি, যে রুটিনটা কীরকম কি একটু করবে বা দিনে কয় ঘন্টা পড়ার একটা টার্গেট রাখবে যেন সে মনে একটা স্যাটিসফাই। পড়ার জিনিসটা তো আসলে এমন না যে এত ঘন্টা পড়লে তুমি ভালো করবা, এটা তো জিনিসটা আমার মতে যেটা, তুমি তোমার মতে বললো যে আমার মতে যেটা তোমার একটা গোল যেটা থাকবে যে আমি আজকে 6 অধ্যায় পড়বো বা এই অধ্যায়ের অর্ধেক পড়বো, সেইটা শেষ না হওয়া পর্যন্ত তুমি ওইটা শেষ করতে তোমার যতক্ষণ লাগে, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, 10 ঘন্টা লাগলে 10 ঘন্টা, আমার মোটিভটা এইরকম। তো তোমার যদি ওইরকম যদি কিছু একটু থাকে যে হলো যে পড়া কতক্ষণ পড়বো এইটা, আর একটা যদি একটু রুটিন সম্পর্কে আইডিয়া দাও, প্লাস জুনিয়রদের একটু শুভকামনা বইলা আর কি অনুষ্ঠানটা শেষ করে দিতে চাচ্ছিলাম। একটা জিনিস দেখো, ও বললো যে আমরা হচ্ছে অনেকেই দেখি আমার ইনবক্সে অনেক মেসেজ আসে যে অনেক নেগেটিভ থাকে যে এটা পারি না এখন, মানে হবে কি হবে না এন অল। তো সবসময় হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড রাখবা আর মনে রাখবা যে সম্ভব, বুঝছো, সবকিছু সম্ভব যদি বিশ্বাস করো যে সম্ভব, ঠিক আছে। আর রুটিনের ক্ষেত্রে আমি হচ্ছে বিশ্বাস করি এখন যে তোমার হচ্ছে 8 ঘন্টা ঘুমানো উচিত, 8 ঘন্টার মতো টাইম তুমি প্রফেশনাল লাইফে দিবা তোমার ক্ষেত্রে পড়ালেখা, আর বাকি 8 ঘন্টা হয়তো তুমি তোমার অন্য কাজে দিতে পারো, যেটা ধরো তোমার প্রফেশন থেকে আলাদা, ফ্যামিলি টাইম হতে পারে, খেলাধুলা হতে পারে, অন্য কিছু, ঠিক আছে। এখন কারো যদি পড়াশোনা অনেক বেশি ভালো লাগে সেক্ষেত্রে এই 8 ঘন্টাও তোমার পড়াশোনার মধ্যে যাইতে পারে একটু, ঠিক আছে। তো দেখা যায় কলেজে কিন্তু তোমার প্রায় 5 ঘন্টার মতো টাইম যায় যারা কলেজ করো, দেন রাস্তাঘাটেও অনেক টাইম যায়। তো স্টুডেন্টরা দেখা যায় অনেক বেশি হার্শ নিজেদের প্রতি, যে হচ্ছে পড়তেছে সে অনেক পড়তেছে, আর যে পড়ে না সে তো পড়েই না। আমার মনে হয় একটা ব্যালেন্স দরকার, মানে খুব বেশি হার্শও হওয়া যাবে না, খুব বেশি অবসেসড হওয়া যাবে না যে না পড়ে ফাটায় ফেলতে হবে বা সামথিং। তোমার একটু রেস্ট নিয়ে পড়তে হবে জিনিসগুলা। একটা কথা রাজিন খুব ভালো বলছে যে একটা চ্যাপ্টার পড়তে যদি 1 ঘন্টা লাগে, মানে তোমার গোল অ্যাচিভ করতে যদি 1 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টা পড়বা, যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা পড়বা, ঠিক আছে। কিন্তু পুরো প্রসেসে আমার মনে হয় যে একটু প্রপারলি রেস্ট অ্যাড করা দরকার। মানে এখন অনেক কিছু আছে, তুমি হচ্ছে জাস্ট একটু ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। এরকম একটা প্রিন্সিপাল আছে যে পোমোডোরো টেকনিক আছে, যে 40 মিনিট পড়ে আবার 5 মিনিট 10 মিনিট বিশ্রাম নেয়, আবার 40 মিনিট পড়ে। তো অনেকে ভাবে যে না 40 মিনিট মানে পড়ার পরে দেখা গেল তুমি বিশ্রাম নেওয়ার জন্য ফোন ধরলা, তারপরে 4 ঘন্টা ওটাই স্ক্রোল করলা, যেটা এখন বর্তমানে মানে সবচেয়ে বেশি, মানে এখন দুনিয়াটা দেখো গ্লোবাল যত হয়ে গেছে তত ডিস্ট্রাকশন বেড়ে গেছে। রিল আছে, শর্টস আছে, তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য। যে এক্সাম যখন থাকে তখনই রিল দেখতে ইচ্ছা করে, এক্সামের শেষ হওয়ার পরে কেন জানি ভালো লাগে না। এইটাই, মানে তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য পুরো দুনিয়া আছে। ধরো মানে গেম ডেভেলপ করা হয়, তারপরে ফেসবুক আপগ্রেড করা হয়, কন্টিনিউয়াসলি এদের উপর মানে কোটি কোটি টাকার কাজ হয়। কেন? তোমাকে যাতে এনগেজ করতে পারে। সো তোমার লাইফে একটু চুজি হইতে হবে তুমি কোনটা এনগেজ হবা। এটা মানে তোমার সিলেকশন থাকতে হবে একদম, কি বলে, মানে নিজে থেকে, বুঝছো। মানে ইউ আর বাইং আ প্রোডাক্ট, মানে ইউ আর ইউজিং আ প্রোডাক্ট, বাট ডোন্ট গেট ইউজ টু দ্য প্রোডাক্ট, ঠিক আছে, বা ইউজড বাই দ্য প্রোডাক্ট। মানে তোমার হচ্ছে প্রোডাক্টটা তুমি ইউজ করবা, সেটা দিয়ে ইউজড হইলে হবে না, ঠিক আছে। মানে ফেসবুক তুমি স্ক্রোল করো, ঠিক আছে, তোমার ব্রেকে করতে পারো, বাট মাইন্ডলেসলি করতেছি জাস্ট কোনো উদ্দেশ্য ছাড়া, দরকার কি? হতে পারে তোমার ফ্রেন্ডের আপডেট নিতে হবে, ওইটা নাও, বাট মাইন্ডলেসলি করে তো লাভ নেই। দেন অনেক কনসার্ন থাকে আমাদের, দেখা যায় আশেপাশে তো অনেক ইভেন্ট হইতে থাকে। আমি এখন সবাইকেই বলি যে কনসার্নটা একটু কমাও, কন্ট্রোলটা বাড়াও লাইফে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে একটা রুটিন তুমি নিজের মতো বানাইতে পারো। আমাদের সময় রাজিনের কি মনে আছে যে ডিএমসি স্কলার থেকে একটা রুটিন দিছিল সম্ভবত মেডিকেলের আগে? না, এটা আমাদের টাইমে মনে হয় ট্রোল হয়েছিল, আমাদের টাইমে বা আমাদের পরে। আমি আসলে ওইরকম মেডিকেলের অতটা ফলো করতাম না, তাই আমার আসলে খেয়াল নেই। আচ্ছা, আমাদের সময় দেখা গেছিল বা 21 ব্যাচে দেখা গেছিল যে ডিএমসি স্কলার থেকে একটা রুটিন দিছে, বা কোনো একটা স্টুডেন্ট তার রুটিন পোস্ট করছে, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। ওই রুটিনে ওই স্টুডেন্ট হচ্ছে নামাজের টাইমগুলো রাখছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা হলো যে একটা ফাস্ট হয়েছিল এরকম কি? আচ্ছা, এরকম কিছু একটা হবে, মানে নামাজের টাইম, তারপর ফ্যামিলি টাইম, সবকিছু হচ্ছে প্রপারলি অ্যাডজাস্ট করে কোন কোন টাইমে কি কি পড়বে এটার একটা রুটিন দিছিল। তো এটা নিয়ে ট্রোল হয়েছিল, বাট ওই সময় আমি চিন্তা করতেছিলাম যে এটা তো খুবই ভালো, যেখানে দেখা যায় এখনের মানুষজন
মানে দেখা যায় বাবা মা কথা বলতে চাইতেছে, বিরক্ত হয়ে যাইতেছে, আরে আমি কাজে ব্যস্ত এন অল। কিন্তু ওই ছেলেটা হচ্ছে নিজের একটা ফ্যামিলি টাইমও রাখছে, যাচ্ছে 40 মিনিট পড়বো, 5 মিনিট আব্বুর সাথে কথা বলবো এন অল। সো লাইফটা একটু ব্যালেন্স দরকার, বুঝছো না? অনেকে ঘুম ভুলে পড়াশোনা করে, আমি এখন আর এটা সাপোর্ট করি না। তোমার প্রপারলি ঘুমানো উচিত। আবার অনেকে একদম পুরো দুনিয়া থেকে ডিটাচড হয়ে পড়াশোনা করে, এটাও না। তোমার ধরো খেলাধুলা ভালো লাগে না, তোমার পড়তেই ভালো লাগে, তাহলে ওই যে বললাম 8 ঘন্টা থেকে কিছু টাইম এখানে দাও, ঠিক আছে, বাট অ্যাক্সেস করো না। আবার কম পড়তেছো দেখে অনেকের মধ্যে গিল্ট থাকে যে আমি মনে হয় কম পড়ে ফেলছি, এখন তো আর পারবো না। মানে জিনিসটা এমন হয় যে ধরো একটা রুম যখন পরিষ্কার থাকে, সবাই চায় রুমটা আজীবন পরিষ্কার থাকুক, কিন্তু রুমের মধ্যে যখন কেউ ময়লা ফেলায় দেয়, তখন আস্তে আস্তে মনে হয় আরে এত ময়লা পড়ছে, আরও ময়লা ফেলায় দেয়। তো রুটিন যখন শুরুতে মানুষ মেনটেন করে, দেখা যায় রুটিনটা প্রপারলি মেনটেন করতেছে। যেমন আমি বললাম না যে আমার ফার্স্ট ইয়ারে আমি 10টায় ঘুমায় যেতাম, সকাল 5টা 6টায় উঠতাম, রাজিনের থেকে ইন্সপায়ার্ড হয়ে। দেন সেকেন্ড ইয়ারে কিন্তু আসলে এটা অনেকটাই মানে করতে পারি নাই আর, মানে রুটিনটা একবার নষ্ট হয়ে গেছে, পরে কিন্তু নষ্টটাই রয়ে গেছে। সো আমি বলবো যে লাইফ আসলে তুমি একদম কনক্রিট মানে সলিডভাবে রোবটের মতো জীবনযাপন করতে পারবে না, ঠিক আছে? সো একটু ফ্লেক্সিবল রাখতে হবে, বাট একটা স্কোপ রাখা লাগবে যে আমার রিকভার করার মতো অবস্থা আছে। মানে আমি আমার লাইফের গোল যদি পড়াশোনা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি ওইভাবে চিন্তা করব। আর যদি মনে হয় যে না, পড়াশোনা ছাড়াও আমি অন্য কিছু করতে পারি, তাহলে ওই অনুযায়ী আমাকে টাইমটা ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাক, সবার জন্য শুভকামনা রইলো। তোমরা আশা করি এখান থেকে বেশ কিছু জিনিস নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এবং ভাইয়ের ক্যাম্পাসে আশা করি তোমাদের সাথে কখনো ভাইয়ের দেখা হবে। তো এই বলে আজকে আমাদের পডকাস্টটা শেষ করতেছি। অল দ্য ভেরি বেস্ট ফর আপকামিং ব্যাচেস, এবং আমাদের নেক্সট পডকাস্টে তোমাদের স্বাগতম।